ধর্ষণের অভিযোগে মাত্র ১৭ বছর বয়সে জেল খাটতে হয় আমাকে। আজ দীর্ঘ ৯টা বছর পর অন্ধকার এক দালানকোঠা থেকে বাহিরে বের হয়ে দীর্ঘ একটা শ্বাস বুকে নিয়ে হাঁটা শুরু করলাম নিজের আপন গন্তব্যে। এই ৯ বছরে একটাবারের জন্য নিজের আপন পরিবার বলতে কেউ আমার সাথে দেখা করতে আসেনি। আর আসবেও বা কেন? তাদের কাছে তো আমি একজন ধর্ষক চরিত্রহীন ছাড়া আর কিছুই না। কোনো পরিবারই হয়তো চাইবে না একজন ধর্ষকের সাথে কোনো রকম সম্পর্ক বজায় রাখতে। তাদের প্রত্যেকের সামনে আমি সেই দিন মৃত হিসেবে গণ্য হয়েছিলাম, যেদিন ধর্ষক হিসেবে সবার সামনে প্রমাণিত হয়েছিলাম। জানি না ঠিক এত বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়ালে তারা কি আমায় মেনে নিবে, নাকি ধর্ষক চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করে দূর দূর করে রাস্তার কুকুরদের মতো তাড়িয়ে দেবে। হয়তো এতদিনে আমার চেহারা খানিও তাদের মন থেকে মুছে গেছে। কমলাপুর স্টেশন থেকে নিজ গ্রামে যাওয়ার ট্রেনে ওঠার ১০ মিনিট পর ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যতই সামনের দিকে এগোচ্ছে আমার কষ্ট ভরা বুকের ভেতরে থাকা হার্টবিট ততই বাড়ছে। টাকা না থাকায় নিজের সিট বলতে কিছুই নেই, তাই তো বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমায়। অতঃপর প্রায় ৫ ঘন্টা পর সেই চিরচেনা গ্রামের মাটিতে পা রাখলাম আমি, যে গ্রামের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি। আমি খুব নিশ্চিত আমার পরিবারের সবাই আমাকে অপমান লাঞ্ছনা করে ফিরিয়ে দেবে। তারপরও বেহায়াদের মতো এখানে আসার আমার একটাই কারণ, আর সেটা হলো নিজ জন্মদাতা পিতামাতা সহ পরিবারের সবার মুখখানি একবার হলেও দেখার জন্য। কতদিন হয়ে গেল তাদের দেখি না। আমার প্রতি তাদের মনে ঘৃণা জন্মা থাকলেও আমার মনে আজও ঠিকই আগের মতো তাদের প্রত্যেকের জন্য রয়েছে বুক ভর্তি ভালোবাসা। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি নিজ বাড়ির নিকটে। অতঃপর বাড়ির সামনে আসতে কিছুটা অবাক না হয়ে পারলাম না আমি, কারণ পুরো বাড়িটা এমনভাবে সাজানো, দেখে মনে হচ্ছে আজ কারো বিয়ে হবে। কিন্তু সেটা কার? হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে বলল, কে তুমি? সে আমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি, কারণ সে আমার বড় ভাই। চোখের অশ্রুগুলোকে বাধা দিয়ে বললাম, ভাইয়া তুমি আমায় চিনতে পারলে না? আমি শাহরিয়ার। আমার কথাটা শুনে ভাইয়া কিছুটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আমাকে ভালো করে দেখার পর রাগান্বিত কণ্ঠে আমায় বলল, তুই আর কোন সাহসেই বা এ বাড়ির সীমানায় এসেছিস? তুই কি ভুলে গেছিস আজ থেকে ৯ বছর আগেই তোর জন্য এ বাড়ির দরজা, সীমানা সব কিছুই বাবা নিষিদ্ধ করেছিল? তারপরও কেন এসেছিস এখানে? আর কি চাস তুই? সবই তো শেষ করে দিয়েছিস। যে বাবা তোকে আদর ভালোবাসা দিয়ে মাথায় করে রেখেছিল, তুই তাকে কষ্ট দিয়েছিস। তার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো সব ভেঙে দিয়েছিস। প্রচুর কাঁদিয়েছিস। গ্রামবাসীদের সামনে বাবার সম্মানহানি করেছিস। একটা মেয়ের সব থেকে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়ে চাচা চাচিকে তুই প্রচুর কাঁদিয়েছিস। কারণ ওনাদের মেয়ে আজ ধর্ষিত শুধুমাত্র তোর জন্য। এমনকি মায়ের হার্ট অ্যাটাকের মৃত্যুটাও শুধু তোর জন্যই হয়েছে। সেদিন তুই যদি এরূপ জঘন্যমূলক কাজটা না করতি, তাহলে আজ মা জীবিত থাকতো। শুধুমাত্র তোর জন্য আজ মা বেঁচে নেই। তোর জন্য আমাদের সর্বদা হাসি খুশি আনন্দে থাকা পরিবারটা আজ হাসতে ভুলে গিয়েছে। সবকিছুর জন্য একমাত্র তুই দায়ী। ছিঃ, তোর মতো ভাইকে ধিক্কার জানাই আমি। আজ খুব একটা অবাক হচ্ছিস তাই না বাড়িটাকে এভাবে সাজানো দেখে? জানিস আজ কার বিয়ে হতে যাচ্ছে? সেই মেয়েটার যাকে তুই সমাজের চোখে কলঙ্কিত করেছিলি, যার সতীত্ব তুই দাগ লাগিয়ে দিয়ে ৯ বছর জেল খেটে এসেছিস। হ্যাঁ, আজ তারই বিয়ে। ভালো এটাই হবে, চলে যা এখান থেকে। তোর সাথে এবারের সম্পর্ক চিরদিন ভেঙে গিয়েছিল যেদিন তুই নিজ আপন চাচাতো বোনকে ধর্ষণ করেছিলি। জানি না ভাইয়া তুমি আজও বিশ্বাস করবে কিনা, তারপরে আমি একই কথা আবার বলছি যে কথা আজ থেকে ৯ বছর আগে সবার সম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলাম আমি নির্দোষ। ৯টা বছর জেল খেটে আসার পরও এরূপ কথা বলতে তোর কি একটু লজ্জাবোধ করলো না? সত্য বলতে লজ্জা কিসের? তোকে আবারও খুব ভালো করেই বলছি, প্লিজ তুই এখান থেকে চলে যা। আর অশান্তি সৃষ্টি করিস না। শুধু বাবাকে একবার দেখতে চাই। কথা দিচ্ছি বাবাকে দেখে আমি চলে যাব। বাবা তোর মতো চরিত্রহীনকে কেন দেখা দিবে? কেন বুঝতে চাচ্ছিস না তুই? ভাইয়া একটু বেশিই চিৎকার করে ফেলল, যার ফলে ভাইয়ার চিৎকার শুনে বাবা এবং চাচা উভয়ই বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ভাইয়া যে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভাইয়া কিছুটা আমার দিকে তাকিয়ে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখো ৯ বছর জেল খেটে দিয়ার সর্বনাশকারী এসেছে। ভাইয়ার কথা শুনে বাবা সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিলেন। চাচা এসে আমাকে ৪-৫টা থাপ্পড় দিয়ে বললেন, তোর মতো কুলাঙ্গার কোন সাহসে এখানে আবার পা রাখার সাহস পায়? চাচা হয়তো বিশ্বাস করবে না, তারপরও আবার বলছি,
আমি তোমার মেয়ের সর্বনাশ করিনি। সেদিন চুপ করে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসে ছিলাম, কিন্তু কি পেলাম বদলে? কেন তুই আমার মেয়ের সুখ দেখতে পারিস না? আজকে এখানে তুই এই বিয়ে ভেঙে আবার আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস। জানি না কতক্ষণ লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে আমায়, তবে বেশিক্ষণ আর সেখানে থাকতে পারিনি। সোজা স্টেশনে চলে আসলাম। আসার সময় ছোট ছোট ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করে আমাকে ইট পাথর ছুঁড়ে মেরেছিল। যেন মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছিল, কে কত বেশি আমাকে ইট পাথরের টুকরো মারতে পারে। সবগুলো আমার শরীরের বিভিন্ন অংশে লাগলেও তবে একটা আমার কপালে এসে লেগেছিল। একটুর জন্য চোখটা বেঁচে গিয়েছিল, কিন্তু কপাল থেকে সেই মুহূর্তে বেশ খানিকটা রক্ত পড়েছিল। শুনেছি ঢাকা শহরটা ছোট হলেও সেখানে রাত কাটানোর বহু জায়গা রয়েছে। অতঃপর ঘুরে ফিরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই আগের মতো 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রায় রাত 10টা ঘটিকার সময় ঢাকায় এসে পৌঁছালাম আমি। অতএব নিরিবিলি এক রাস্তাকে চিহ্নিত করে সেই রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছি। ঠিক জানি না কোথায় যাচ্ছি, তবে পা যতক্ষণ চলছে এভাবেই চলতে থাকুক। হঠাৎ দ্রুতবেগে একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে ব্রেক করে এবং গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে আসে। আমি নাকি বিভিন্ন মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাই, সেই অপরাধে আমাকে সারা রাত প্রচুর মারধর করে। পরের দিন সকালে আবার ঠিক ছেড়ে দেয়। তখন আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, কারণ এত তাড়াতাড়ি ছাড়া আমি কি করে পেলাম? পরবর্তীতে আমি বহু কষ্টে জানতে পারলাম এটা তারই ষড়যন্ত্র, যার জন্য কোনো অপরাধ না করার পরেও আমাকে বিনা দোষে 9টা বছর জেলখানার অন্ধকার দালানে পার করে দিতে হয়েছে। শরীরে অজস্র ব্যথা নিয়ে রাস্তা পারাপার করার চেষ্টা করছি। জানি না সত্যিই কি আমি রাস্তাটা পার হতে সক্ষম হব। খোঁড়াতে খোঁড়াতে ওপারের প্রায় নিকটে চলে এসেছিলাম, আর সেই সময় হঠাৎ কিছু একটা উড়ে এসে আমার চোখের গভীরে প্রবেশ করে, যার জন্য আমি এক চোখ দিয়ে বেশ ঝাপসা ঝাপসা দেখছিলাম। আর সেই সময় কোনো এক গাড়ির শিকার হয়ে যায় আমি। রাস্তার মাঝে পড়ে আছি আমি, অশ্রুতে টলমল করা চোখ দিয়ে তাকিয়ে আছি নিজ শরীর থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়া তাজা রক্তের দিকে। কখনো একসাথে নিজের এত রক্ত নিজ চোখে দেখিনি। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কেন প্রতিবার আমার সাথে এমন হয়? জানি না কখন আমার জ্ঞান ফিরেছে। যখন আমি চোখের পাতা মেলে তাকাই, তখন আমি আমার পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করা দেখতে পেলাম। বিশেষ করে পায়ের সবচেয়ে বেশি ব্যান্ডেজ করা দেখতে পেয়েছিলাম। জ্ঞান ফেরার মাত্র শরীরে অজস্র যন্ত্রণা যেন আমাকে চিরে চিরে খাচ্ছিল। অজস্র যন্ত্রণা আর সহ্য করতে না পেরে শেষমেশ চিৎকার দিয়ে উঠতে বাধ্য হলাম। অতঃপর একটা ডাক্তার ছুটে এলেন, সম্ভবত উনি মেয়ে হবেন। সেই আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয় এবং তার সাথে থাকা একটা নার্সকে খুব সতর্ক করে তার সাথে বললেন আমার আবার জ্ঞান ফিরলেই ওই ওষুধগুলো খাইয়ে দিতে এবং আমার যত্ন নিতে। এবং পরিশেষে উনি বললেন আমি যেন এই মুহূর্তে কিছুতেই জানতে না পারি যে আমি আর কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কথাটা যখন তিনি নার্সকে বলেছিলেন, সেই সময় আমার কিছুটা সেন্স ছিল। পরিশেষে আবার ঘুমের নদীর অতল গভীরে তলিয়ে গেলাম। পরবর্তীতে আমার যখন জ্ঞান ফিরে, তখন নার্স আমাকে কিছু ঔষধ খাইয়ে দেয়। এখনো পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর হবেও না কেন? সবচেয়ে বেশি তো পায়ে চোট পেয়েছি, আর এর জন্যই হয়তো আমি আর এখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। পাশেই নার্স দাঁড়িয়েছিলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না? আচ্ছা, এমন কেন হয় বলুন তো? অপরাধীরা বেঁচে যায় সর্বদা, নির্দোষরাই কেন ফেঁসে যায়? হঠাৎ আমার এমন কথা শুনে নার্সকে বেশ অবাক করে দেয়। অতঃপর তিনি বেশ খানিকটা অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি এসব? বুকে থাকা কষ্টগুলো বুকের মধ্যে ধামাচাপা দিয়ে হাজারো বাধাকে উপেক্ষা করে মুখে হালকা হাসি এনে বললাম, না কিছু না। আসলে আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছেন? ম্যাডাম নিয়ে এসেছেন। কে উনি? উনি এই হাসপাতালে একজন সুনামধন্য ডাক্তার। উনি আপনাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে নিজেই আপনার চিকিৎসা করছেন। ও আচ্ছা। অতঃপর নার্স চলে গেল। আর আমি চোখ বুজে সেই হারানো দিনগুলোর প্রতি মনোনিবেশ করার চেষ্টা করছি। কতই না ছিলাম সুখে, কিন্তু মাঝখানে কি থেকে ঠিক কি হয়ে গেল? দোষ না করেও কেন আজ আমার নাম অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? কখনো ভাবতে পারিনি আমার জীবনেও একসময় আঁধারখনি আসবে, যা আমার জীবনে অনেকটা পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম হবে।
আবারও চোখের পাতা মেলে তাকালাম, কারো সুন্দর মিষ্টি কণ্ঠের সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের অধিকারী একজন মেয়ে, পরনে ডাক্তারি পোশাক। হয়তো ইনিই সেই, যে আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসে আমার চিকিৎসা করছেন। তিনি আমার কিছুটা নিকটে এসে বললেন, তা এখন কেমন লাগছে আপনার? ভালো না। কেন? কি হয়েছে? কষ্ট বা খারাপ লাগছে নাকি? কষ্ট, যন্ত্রণা, বেদনাটা আমার শরীরে নয়, আমার মনের, বুকের ভেতরের, অন্তরের। আমার এমন অদ্ভুত কথা শুনে তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কেন, প্রেমে ব্যর্থ হয়েছেন নাকি? না, কিন্তু তার চেয়ে অধিক কষ্ট আমার। এত কষ্ট কিসের আপনার? সবকিছুই সবাইকে বলা যায় না ম্যাডাম। অবশ্য একজন রোগী চাইলে তার ডাক্তারকে ফ্রেন্ড মনে করে বলতে পারে, তাতেও অভ্যস্ত নই আমি। আচ্ছা ঠিক আছে, নাইবা বললেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা ম্যাডাম, আমার সুস্থ হতে কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আচ্ছা, আমি কি সত্যি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না? হঠাৎ আমার এমন কথা শুনে উনি বেশ পরিমাণ চমকে যান। হয়তো বুঝতে পারছেন না আমি কি করেও কথাটা জানতে পারলাম। এদিক ওদিক কয়েকবার তাকিয়ে বললেন, কি বলছেন এসব? কেন দাঁড়াতে পারবেন না? নিশ্চয় আপনি দাঁড়াবেন, হাঁটবেন, ছুটবেন, সবকিছু করতেই পারবেন। আমাকে মিথ্যা আশ্বাস দিয়েন না ম্যাডাম। সেই সময় নার্সকে বলা আপনার কথোপকথন আমি শুনেছি। তখনও সেন্স বলতে আমার কিছুটা ছিল। আমার কথার কোনো উত্তর না দিয়ে এখনো চুপ করে আছেন তিনি। হয়তো এই মুহূর্তে বলার মতো কোনো ভাষাই তার কাছে নেই। অতঃপর তিনি কিছু না বলে চলে গেলেন আমার সম্মুখ থেকে। তাতে কোনো ভ্রূক্ষেপ বলতে কিছুই করলাম না আমি। আবার নিজের চোখের পাতা বন্ধ করলাম। নিজের ভাগ্যকে বরণ করে নিয়ে বারবার মনে মনে নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু মন থেকে আমার শান্ত কিছুতেই হতে চাচ্ছে না। রাতে আবার তিনি, অর্থাৎ সেই ডাক্তার ম্যাডাম, এসে আমাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন এবং নার্সকে ওষুধ খাইয়ে দিতে বলেন। ওষুধ খাওয়ার পর তিনি আমায় প্রশ্ন করলেন, আপনি কে? কি করেন? কোথায় থাকেন? বাসা কোথায়? আপনার পরিবার বলতে কি কেউ আছে? ওনার কথার উত্তরে আমি প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি অনাথ, আমার কেউ নেই। থাকার মতো বলতে কোনো স্থান আমার নেই। অতঃপর তিনি সেই দিন আর কিছুই জিজ্ঞেস করেননি আমায়। আস্তে আস্তে সময়ের স্রোতে প্রায় 15 দিনের মতো অতিক্রম হয়ে গেল। আজ ডাক্তার ম্যাডাম, অর্থাৎ রায় ম্যাডাম, তার সঙ্গে করে আমাকে তার নিজের বাসায় নিয়ে এসে আশ্রয় দান করেন। সত্যি তার মনটা অনেক বড়। না হলে কেউ এভাবে অচেনা একটা ছেলেকে নিজের বাসায় আশ্রয় দেবে? রায় ম্যাডামের মতো তার মা বাবার মনটাও বেশ বড়। সত্যি তারা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। আমাকে খুব কেয়ার করে, ভালোবাসে, এমনকি নিজের ছেলের মতো সম্বোধনও করেছে। আস্তে আস্তে প্রায় 4টা মাস পার হয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ, তবে আমাকে হয়তো সারা জীবন হুইল চেয়ারেই বসে থাকতে হবে। তার কারণ একটাই, ওই যে আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। আজ রায় ম্যাডামের সাথে তার মামাতো ভাইয়ের বিয়ের কথোপকথন চলছে। সবাই এতে হ্যাঁ সম্মতি প্রকাশ করলেও রায় ম্যাডাম এখনো কেন সম্মতি প্রকাশ করেনি। পরের দিন সকালে রায় ম্যাডাম হাসপাতালে চলে যান এবং তার বাবা মা উভয়ই কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হন। বাসায় আমি আর কাজের মেয়েটা ছাড়া কেউ নেই। আমি হুইল চেয়ারে বসে বসে টিভি দেখছিলাম। তাছাড়া আর কি বা করার আছে আমার? কিছুক্ষণ পর বাসার কাজের মেয়েটা এক গ্লাস পানি আর একটা পাওয়ারি ওষুধ এগিয়ে দিয়ে বললেন, নেন, খেয়ে নিন। রায় ম্যাডাম একটু আগে ফোন করে আমাকে এই ওষুধটা খেতে বলেছেন। অতঃপর আমি আর কিছু না ভেবেই ওষুধটা খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, আজকের পানিটা কেন যেন আমার কাছে অন্যরকম লাগলো। হঠাৎ আমি অনবরত কাশতে শুরু করলাম। কাশির সাথে রক্তপাতও হচ্ছে আমার। গলার স্বর যেন আমার ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। খুব যন্ত্রণা হচ্ছে আমার। কিন্তু আমার এমন কেন হচ্ছে? কাজের মেয়েটা পানির সাথে আবার বিষ মিশিয়ে দেয়নি তো আমায়? কাজের মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে মুচকি মুচকি হাসছে। তার মানে আমার সন্দেহ ঠিক। সে আমাকে পানির সাথে বিষ খাইয়েছেন। কিন্তু কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার সাথে কোনো অপরাধ করিনি। তাহলে সে কেন আমায় পানির সাথে বিষ খাওয়ালো? যন্ত্রণায় কিছুতেই বলতেই পারছি না আমি। হুট করে হুইল চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেলাম এবং যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করতে আরম্ভ করলাম। আমার দেহ ধীরে ধীরে শীতল হয়ে আসছে। চোখ বুজলেই আবার বারবার নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছি। অসহায়ের মতো পড়ে আছি কাজের মেয়েটার সম্মুখে। এখনো তার মুখে হাসি দেখতে পাচ্ছি, কিন্তু সে এমন কেন করলো আমার সাথে?
তারপর আর কিছুই মনে নেই আমার। বেঁচে থাকার ইচ্ছাটা তো সেই কবে হারিয়ে ফেলেছিলাম। মিটমিট করে চোখের পাতা মেলতেই দেখতে পেলাম রায় ম্যাডাম সহ তার মা বাবা উভয় আমার সামনে বসে আছেন। তাদের দেখে বেশ উদাসীন ও চিন্তিত মনে হচ্ছিল। রুমের এক কোণে সেই কাজের মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল করে কাঁদছে। স্পষ্ট হাতের ৫ আঙ্গুলের ছাপ কাজের মেয়েটার শ্যামলী বর্ণের চেহারায় ফুটে উঠেছে। হয়তো কেউ কাজের মেয়েটাকে থাপ্পড় মেরেছে। এখনো কেউ খেয়াল করেনি যে আমার জ্ঞান ফিরেছে। সবাই নিশ্চুপ, চিন্তিত হয়ে বসে রয়েছেন। রায় ম্যাডামকে সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে। তার মুখে অনেক লুকায়িত কষ্ট কেন যেন আমি বেশ অনুভব করতে পারছি। অতঃপর রায় ম্যাডাম যখন বুঝতে পারলেন আমার জ্ঞান ফিরেছে, তখন তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা শান্ত হলেন এবং কাজের মেয়েটাকে আমার সম্মুখে দাঁড় করিয়ে বললেন, বল, কার কথায় এসব করেছিস? রায় ম্যাডামের কথার জবাবে কাজের মেয়েটা কান্নামাখা কণ্ঠে বললেন, আমায় মাফ করে দিন। আমার মামাতো ভাইয়ের কথাতেই আমি ওনাকে বিষ খাইয়েছি। আপনার মামাতো ভাই আমাকে ১০,০০০ টাকা দিয়ে বলেন আমি যেন ওনাকে পানির সাথে বিষ পান করাই। আর আমি টাকার লোভে সামলাতে না পেরে কাজটা করে ফেলি। কাজের মেয়েটার কথাগুলো শুনে রায় ম্যাডামের মা বাবা দুজনেই একসাথে বলে উঠল, কিন্তু কেন? আসিফ কেন শাহরিয়ারকে বিষ খাইয়ে মারতে চেয়েছেন? অতঃপর রায় ম্যাডাম তার মা বাবার কথার উত্তরে বললেন, কারণ আসিফ খুব ভালো করেই উপলব্ধি করতে পেরেছিল যে আমি শাহরিয়ারকে ভালোবাসি। তাই শাহরিয়ারকে সরিয়ে দিয়ে নিজের রাস্তাটা পরিষ্কার করে আমাকে নিজের কোলে পেতে চেয়েছিল। ভাগ্যিস আমি সঠিক সময়ে হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিলাম, না হলে হয়তো শাহরিয়ারের বাঁচাও অনিশ্চিত হয়ে যেত। আর শাহরিয়ারের যদি কিছু হয়ে যেত, তাহলে আমার বেঁচে থাকাটাও অনিশ্চিত হয়ে যেত। নিজেকে কখনো ক্ষমা বলে কিছুই করতে পারতাম না। কথাগুলো বলেই রায় ম্যাডাম রুম ত্যাগ করে অন্য রুমে চলে গেলেন। রায় ম্যাডাম চলে যাওয়ার পরপরই ম্যাডামের মা বাবা কাজের মেয়েটাকে ধুর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। চুপচাপ শুয়ে আছি আমি। তখনও চুপ ছিলাম আর এখনো। মনে মনে শুধু একটা কথাই অনবরত ভাবছি, রায় ম্যাডাম কি সত্যি আমাকে ভালোবাসেন? জানি না, ঠিক হয়তো ভালোবাসেন, আবার নাও হতে পারে। রায় ম্যাডামের মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেন জানি আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। একটা সময় আমার মাও এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। নিজ পরিবারের সাথে কাটানো সুন্দর দিনগুলো এখনো ভুলতে পারি না। সেই দিনগুলোর স্মৃতি প্রতিনিয়ত আজ আমার চোখের অশ্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যতই পুরনো কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি, ততই বারবার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, আরে এমন কোনো সময় নেই যে আমার মনে পড়ে না। সেই সব স্মৃতি আমার ভেতরটাকে সবসময় চিরে চিরে খায়। অতএব রায় ম্যাডামের মা হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা বাবা, রায় তো বলল তোমার কেউ নেই, অর্থাৎ তুমি অনাথ, এটা কি সত্যি? ওনার কথার জবাবে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তরে খুব কষ্টে নিজেকে বেশ শক্ত করে বললাম, হ্যাঁ, আমি অনাথ, কেউ নেই আমার। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবে না, কখনো অনাথ বলবে না, কারণ আজ থেকে মনে করবে আমরাই তোমার পরিবার। আর এমনিতেও কথা আগেও আমি তোমাকে বহুবার বলেছিলাম। আচ্ছা তাহলে তুমি বিশ্রাম নাও, আমি আসি। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। রাতে রায় ম্যাডাম এসে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। এই প্রথম তিনি আমাকে খাইয়ে দিয়েছেন। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি এমন এক মেয়ের মনে আমার ঠাঁই বলে কিছু হবে। পরের দিন সকালে রায় ম্যাডামের মামাতো ভাই বাড়িতে এসে হাজির হয় এবং আমাকে দেখে তিনি যেন অবাকের শেষ সীমানা অতিক্রম করে ফেলেন। হয়তো ভাবতে পারেনি আমাকে এভাবে নিজের চোখে দেখতে পারেন। পরিশেষে ওই দিন রায় ম্যাডাম তার মামাতো ভাই আসিফকে প্রচুর পরিমাণ অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং ফোন করে আসিফের মা বাবা উভয়কে তাদের ছেলের কুকর্মগুলো বলে দিয়ে ফোন রেখে দেয়। আস্তে আস্তে আরো কয়েকটা দিন চলে যায়। ১০ দিন পর আমার আর রায়ের বিয়ের দিন তারিখ সময় নির্ধারণ করা হয়েছে। এতে সবাই খুশি থাকলেও কেন যেন আমি খুশি নেই, কারণ আমি রায়কে হয়তো খুশিতে রাখতে পারবো না। আমার জীবনের সাথে জড়ালে রায় কখনো সুখী হতে পারবে না। প্রতিটা ধাপে ধাপে রায় ম্যাডামকে নানা ধরনের কষ্ট এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে। হুইল চেয়ারে বসে আছি, চোখের সামনে রায় ম্যাডাম তার কোনো এক গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে। হঠাৎ আমি রায় ম্যাডামকে প্রশ্ন করেই ফেললাম, প্লিজ আমাকে বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। হঠাৎ আমার এমন অদ্ভুত রকমের মুখের ধ্বনি শুনে তিনি আমার দিকে কিছুটা
চোখ বড় বড় করে তাকালে। আমি আবার ওনাকে উদ্দেশ্য করে বললাম, আমার জীবনের সাথে নিজেকে জড়ালে পদে পদে অনেক কষ্টে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কেন বুঝতে চাইছেন না? আমার কোনো যোগ্যতাই নেই আপনাকে বিয়ে করার। না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, আর না আছে আমার আপনাকে বিয়ে করার যোগ্যতা। আমি নিজের পায়ে হয়তো আর কখনো দাঁড়াতে পারবো না। আমি সব দিক দিয়েই অচল। প্লিজ আমাকে বিয়ে করে নিজেই নিজের সর্বনাশ সহ বিভিন্ন অসুবিধার দাওয়াত দিয়ে আনবেন না। অতঃপর আমার কথার জবাবে রায় ম্যাডাম তার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে আমার কিছুটা নিকটে এসে বললেন, তোমার কোনো যোগ্যতা আছে বা নাই সেটা দেখবার শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, জাস্ট এটাই চিরসত্য, এবং তোমাকে ভালোবেসে আমি সব অসুবিধার সম্মুখীন হতেও প্রস্তুত। জানি না মেয়েটা আমার মধ্যে ঠিক কি দেখেছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। রায় ম্যাডামের প্রত্যেকটা কথা যেন আমাকে বেশ অবাক করে দিচ্ছে। অবশেষে সেই দিন এসে গেল, অর্থাৎ রায় ম্যাডাম আর আমার বিয়ের দিন। অবশ্য রায় ম্যাডাম ডাকতে আমায় নিষেধ করেছে, তারপরও অনেক দিনের অভ্যাস, কি করে বা এত সহজে নিয়ন্ত্রণ করব। সারা বাড়িতে হইচই। ধীরে ধীরে রায়দের সব রিলেটিভরা আসা আরম্ভ করেছে। বিয়েতে রায়ের বড় মামা অর্থাৎ আসিফের বাবা বা আসিফ অর্থাৎ তাদের পক্ষ থেকে কেউই আসেনি, আর আসবেও বা কিভাবে। রায় যে পরিমাণ অপমান করেছে, আমার মনে হয় না আত্মসম্মান বলতে কিছু থেকে থাকলে তাহলে আর আসবেও না। বিয়েতে রায়ের বড় মামা না আসলেও রায়ের ছোট মামা ঠিকই এসেছেন। শুনেছি রায়ের ছোট মামা নাকি একজন জজ, তবে কখনো দেখা হয়নি তাকে। পরিশেষে বিয়ের বেশ কিছুক্ষণ আগে যখন রায় তার ছোট মামার সাথে আমার পরিচয় করিয়ে দিয়ে যান, তখন রায়ের ছোট মামাকে দেখে আমি যেন অবাকে শীর্ষে উঠে যাই। উনিও যেন বেশ খানিকটা অবাক হয়ে যান। আমি ওনাকে চিনতে ভুল করিনি, আর উনিও হয়তো আমাকে ঠিকই চিনেছেন। আর চিনবেনই না কেন? স্বয়ং ওনার নির্দেশেই তো আমার ৯টা বছর জেল হয়েছিল। ৯টা বছর ধুঁকড়ে ধুঁকড়ে আমাকে অন্ধকার এক জেলখানায় পড়ে থাকতে হয়েছিল। অতএব উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘরভর্তি মানুষের সামনে চিৎকার করে আমাকে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিয়ে বললেন, এই বিয়ে হতে পারে না। ধর্ষণের অভিযোগে ৯ বছর জেল খাটা একজন আসামির সাথে আমার ভাগ্নির বিয়ে হতে পারে না। হঠাৎ ওনার এমন কথা শুনে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রত্যেকের চোখের দৃষ্টি, লক্ষ্য সবকিছুই যেন আমার ওপর এসে পড়েছিল। সবাই তাকিয়ে আছে আমার দিকে, এমনকি রায়ও। নিজের মামার মুখ থেকে এরূপ কথা শুনে রায় তার মামাকে বললেন, মামা তুমি এসব কি বলছো? শাহিয়ার কোনো জেলখাটা আসামি হতে যাবে? নিশ্চয় তোমার কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। হয়তো আমার বয়স বেড়েছে কিছুটা, তারপর আমার স্পষ্ট মনে আছে সেই দিনটার প্রতি, যে দিন সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিপক্ষে ছিল। সেই দিন সবার সম্মুখে ধর্ষক প্রমাণিত হয়েছিল। পরিশেষে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে স্বয়ং আমার নির্দেশে ওর ৯টা বছর জেল হয়েছিল। কারণ সেই আদালতের বিচারক অর্থাৎ জজ আমি ছিলাম। কি করে বা আমি এত সহজে ভুলে যেতে পারি সেই দিনটার কথা? আমি কখনো ভাবতেই পারিনি ওর সাথে আমার আবার সাক্ষাৎ হবে, তবে এবার আসামি রূপে নয়, নিজের ভাগ্নির হবু স্বামী হিসেবে। রায়ের মামার কথাগুলো শুনে সবাই আগের চেয়ে দ্বিগুণ আকারে নিশ্চুপ হয়ে যায়। কারো গলার কোনো কণ্ঠস্বর নেই। সবাই যেন বোবারূপে রূপান্তর হয়ে যায়। রায়ের চোখে আজ স্পষ্ট জল দেখাতে পাচ্ছি। এর আগে কখনো রায়ের চোখে আমি জল দেখিনি। অতঃপর রায় আমার বেশ খানিকটা নিকটে এসে চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে কিছুটা ভাঙা গলায় আমাকে বললেন, এসব কি শাহরিয়ার? এখনো তুমি চুপ করে আছো? কেন কিছু বলছো না? মামা যা বলছে তা কি সত্যতা মিথ্যা? প্লিজ শাহরিয়ার, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে তুমি এখন আর চুপ থেকো না। প্লিজ আমাকে বলো, মামা যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যা? আমাকে ভুল বুঝবেন না রায়। হ্যাঁ, আপনার মামা যা বলেছে সব সত্যি, তবে আমি আমার নিজ চাচাতো বোনকে ধর্ষণ করিনি। সেদিন হয়তো সব সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল। আমি ধর্ষক প্রমাণিত হয়েও ছিলাম, কিন্তু সত্যি তো এটাই ছিল যে আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমাকে সম্পূর্ণ মিথ্যে এক অপরাধে ফাঁসানো হয়েছিল। দোষ না করেও দোষী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। খুব স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন অনেক দূর এগিয়ে যাব, কিন্তু সেদিন আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল।
মিথ্যে এক বেড়াজালে আমাকে সম্পূর্ণ ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সেদিন কেউ বিশ্বাস করেনি, আমায় সবার কাছে অবিশ্বাসের পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম। সবাই আমাকে সেদিন ধিক্কার জানিয়েছিল। সেদিন সাপোর্ট করার মতো কাউকে আমার পাশে পাইনি, যাকে নিজের আপন বোনের মতো সম্মান করতাম, ভালোবাসতাম। কিন্তু সেই বোনই দিন শেষে আমাকে তার বুনা মিথ্যা জালে ফাঁসিয়ে দিয়ে অপরাধী হিসেবে সবার সম্মুখে চিহ্নিত করেছে। সেদিন সবকিছুই যেন আমার বিরুদ্ধে ছিল। কোনো অপরাধ না করেও সেদিন সবার সম্মুখে দোষী সাব্যস্ত হয়ে ৯টা বছর আমাকে ওই অন্ধকার জেলখানায় দোষ না করা সত্ত্বেও বিভিন্ন আসামিদের মাঝে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়েছে। কেন এমন হয়? কেন আসল অপরাধীরা প্রতিনিয়ত বেঁচে যায় আর সর্বদা নির্দোষ অপরাধীরাই মানুষেরাই ফেঁসে যায়? আপনি কি জানেন রায়, ৯ বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়িয়ে অনেক লাঞ্ছনা অপমান সহ্য করা পরেও আমি একই কথা বলেছিলাম যে আমি নির্দোষ, কিন্তু তারপরও কেউ বিশ্বাস করেনি। আমি সঠিক জানি না রায়, আপনি আমার কথা বিশ্বাস বলে কিছু করতে পারবেন কিনা, কিন্তু আপনি আমায় ভুল বুঝবেন না, আমারে দূরে ঠেলে দিবেন না। বেঁচে থাকার ইচ্ছাটা আমি বহু বছর আগেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। প্লিজ আমাকে অবিশ্বাস করবেন না, ভুল বুঝবেন না। আমি নিরপরাধ, নির্দোষ। আমার কথাগুলো এতক্ষণ সবাই খুব একটা মনোযোগ সহকারে শুনছিল, বিশেষ করে রায়। সবাই চুপ করে রয়েছেন, এমনকি রায়ও এখন আর কিছুই বলছেন না। হয়তো রায়ও আমাকে অবিশ্বাস করবে। যেখানে নিজ পরিবারে আমাকে সেই দিন অবিশ্বাস করেছে, সেখানে রায় কি জন্যই বা আমাকে বিশ্বাস করবে? হঠাৎ রায়ের মামা আবার রায়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, রায়, তুমি হয়তো খুব ভালো করে জানো যে আমি বিচার করার সময় সব দিক ভেবেচিন্তে বিচার করে থাকি। তাহলে ওর কথা বিশ্বাস করার তো কোনো মানেই হয় না। ওই একজন চরিত্রহীন ধর্ষক, এটাই চিরসত্য। জানি না ঠিক ও কোন মতলবে বা এ বাড়িতে ঢুকেছে। রায়, তুমি কিছু বলো না বলো, আমি কিন্তু ওকে কিছুতেই ছেড়ে দিচ্ছি না। এখনো পুলিশ ডেকে ওকে এনে আবার ওর ন্যায্য ঠিকানায় পৌঁছানোর ব্যবস্থা করছি। রায়ের মামার কথার জবাবে রায়ের বাবা মা উভয়ে বলে উঠলেন, না, এটা করা ঠিক হবে না। আমার মনে হয় না ও কোনো অপরাধ করতে পারে। খানিকের পরিচয় হলে আমাদের বিশ্বাস আছে ও সম্পূর্ণ নিরপরাধ। তোমরা ওর মতো একজন ধর্ষককে বিশ্বাস করছো, সত্যিই হাস্যকর। রায়, তুমি একটু তোমার মা বাবাকে বুঝাও, হয়তো তাদের মাথা আজ ঠিক নেই। কি বলছে এসব? অতঃপর রায় তার মামার কথার উত্তরে নিজেকে বেশ খানিকটা স্বাভাবিক করে বললেন, কি বুঝাবো? তারা তো কোনো মিথ্যা বলেনি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না এসব। আমার মনে হয়েছে সাহেরের কোনো অন্যায় করতে পারে না। মামা, তুমিও এ কথা খুব ভালো করে জানো যে আমি সম্পূর্ণ ন্যায়ের পথে চলি। আর আজও আমার কাছে এটাই ন্যায় মনে হয়েছে, তাই এটাই বেছে নিয়েছি। আজ আমার আর শাহরিয়ারের বিয়ে কেউ শত বাধা দিলেও আটকাতে পারবে না। কেউ মানুক বা না মানুক, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আজ আমার আর ওর বিয়ে হবে, মানে হবেই। সত্যি আমি রায়কে ধীরে ধীরে যতই দেখছি ততই মুগ্ধতার সীমা অতিক্রম করেছি। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি এমন এক অসাধারণ নারীর পবিত্র মনে আমার জায়গা করে দিয়েছেন। অতএব আবার রায়ের মামা রায়কে উদ্দেশ্য করে বলল, আর ইউ কিন্ডিং মি? কি হচ্ছে এসব? আর ইউ ম্যাড? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? আসিফের মতো একটা ভালো ছেলেকে রেখে তুমি শেষমেশ এই ৯ বছর জেল খাটা একজন ধর্ষককে বিয়ে করবে? হ্যাঁ মামা, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। এতে তুমি মত প্রকাশ করো বা অমত প্রকাশ করো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আমি কাকে বিয়ে করব আর কাকে করব না, সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। অতঃপর রায়ের মামা রাগী মুড নিয়ে বাড়ি থেকে চলে যান। আমি কখনো ভাবতেও পারিনি এত কিছুর পরেও রায়ের সাথে পরিশেষে আমার বিয়েটা সক্ষম হবে। রায়দের অনেক রিলেটিভরাই রায়কেও বিয়ে করতে নিষেধ করেছিলেন, কিন্তু রায় সবার কথাগুলো অগ্রাহ্য হিসেবে নিজের কাছে চিহ্নিত করে আমার সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়ে যায়। রাত প্রায় 10টা 30 মিনিট। আর কিছুক্ষণ পর আমার আর রায়ের বাসর হবে। আমি এখন রায়ের বাবা, অর্থাৎ এখন আমার শ্বশুরের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি। তিনি আমাকে অনেক প্রশ্নই করলেন, আর আমি নির্ভয়ে সবকিছুর জবাব দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ রায়ের মা, অর্থাৎ আমার শাশুড়ি দৌড়ে এসে বললেন, সারা বাড়ি খুঁজেও নাকি রায়কে কোথাও পাওয়া যাচ্ছে না। শাশুড়ির মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে আমার শ্বশুরও বেশ চিন্তিত হয়ে পড়েন।
হঠাৎ আমার শ্বশুরের ফোনটা টং করে বেশ কিছুক্ষণ বেজে ওঠার পর তিনি ফোনটা রিসিভ করে ওপাশ থেকে পরিচিত কারো বলা কথা শোনার পর ফোনটা হাত থেকে ফ্লোরে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লাউডস্পিকার চালু থাকায় আমিও স্পষ্ট শুনতে পেয়েছি ওপাশ থেকে কারো বলা কথাগুলো। সম্ভবত ও আসিফ হবে। আসিফ ওপাশ থেকে অট্টহাসি দিয়ে বলছিল, রায় বর্তমান আমার কাছে রয়েছে। যে করেই হোক যেমন করেই হোক রায়কে আমি আমার কাছে নিয়ে এসেছি। বিয়েটা শাহরিয়ার নামক ওই লম্পট ছেলেটার সাথে হলেও রায়ের বাসরটা হবে আমার সাথে। রায়কে আমার চাই, মনে যেমন করেই হোক নিজের করে চাই। তুমি ভাবলেও বা কি করে আমি বেঁচে থাকতে অতি সহজে রায়কে অন্য কারো হতে দিব? কখনোই না। রায় শুধু আমার, আমারই থাকবে। আর এমনিতে ওকে আজকের পর থেকে সারা জীবনের জন্য আমারই করে রাখবো। বুঝতেই তো পারছো রায়কে নিজের করে পেতে আমি এখন রায়ের সাথে ঠিক কি করতে যাচ্ছি। রায়ের বাবা এখনো চুপচাপ বসে রয়েছেন, মুখে তার শব্দ নেই। রায়ের মাও বসে বসে কাঁদছেন। হয়তো তিনি কখনো ভাবতে পারেনি যে তার আপন ভাইয়ের ছেলে এতটা নির্মম মানসিকতার অধিকারী হবে। অতঃপর আমি রায়ের বাবাকে উদ্দেশ্য করে বললাম, সবকিছু আমার জন্যই হয়েছে। আপনারা যদি আমাকে বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে হয়তো এইসব কিছুই হতো না। আসলে সত্যি কথা বলতে কি, আমি একজন অলক্ষণী ছেলে। আমার জন্যই আজ রায় এতটা নির্মম পরিস্থিতিতে রয়েছে। আমার কথার উত্তরে রায়ের বাবা বললেন, প্লিজ এসব বলো না। এতে তোমার কোনো দোষ নেই। তাহলে এসব কেন বলছো তুমি? কেন নিজের ঘাড়ে সব দোষগুলি চাপিয়ে দিচ্ছ? না, আমি সবকিছুর জন্য দায়ী। জাস্ট এনাফ শাহরিয়ার। দ্বিতীয়বার আর এসব কথা মুখে আনবে না। চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। আশা করি রায় এখনো আসিফের প্রোটেক্ট থেকে নিরাপদেই আছে। রায়ের বাবা কথা শেষ না হতেই দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, পুলিশকে ইনফর্ম করার কোনো দরকার নেই। অতঃপর সবাই দরজার সামনে তাকাতে রায়কে দেখতে পেল। রায়কে দেখে তার বাবার সমস্ত চিন্তার দুশ্চিন্তা যেন এক নিমিষেই উড়াল দিয়ে চলে গেল। অতঃপর রায়ের মা রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। মনে মনে খোদার কাছে হাজার কোটি শুকরিয়া তিনি রায়ের মতো এক পবিত্র নারীকে অপবিত্র হতে দেখেনি। পরিশেষে রায় তার মাকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করতে সক্ষম হন। রায়ের বাবা রায়কে জিজ্ঞেস করলেন, কিভাবে কি হয়েছে মা? আমাদের একটু বল। নিজ বাবার উত্তরে রায় বললেন, আসলে বড় মামা আমাকে কল দিয়ে অনেক রিকোয়েস্ট করে বলেছিল নিচে অর্থাৎ বাড়ির গেটের সামনে আসতে। আসিফ নাকি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি প্রথমেই রাজি না হলেও পরবর্তীতে মামার অনেক জোরাজুরির ও রিকোয়েস্টের কাছে নিজের হার মানতে বাধ্য হলাম। কিন্তু কখনো ভাবিনি যে তাদের মনে মনে এই ফন্দি ছিল। বাড়ির গেটের সামনে আসতে আসিফ ক্ষমা চাইবার বদলে রুমাল দিয়ে আমাকে অজ্ঞান করে কোথায় যেন একটা নিয়ে আসে। কিন্তু আসিফ হয়তো জানে না যে আমি আর ৫টা মেয়ের মতো ভীতু নই। কিভাবে কোন পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অতঃপর খুব একটা সাহসিকতার সাথে সেখান থেকে বের হয়ে দ্রুত পুলিশকে ইনফর্ম করি। এখন আসিফ জেলখানায় পুলিশের 3rd ডিগ্রির সম্মুখীন হচ্ছে। কিন্তু মামা যে এভাবে আসিফকে সহযোগিতা করবে সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। রায়ের কথার উত্তরে তার মা বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, আজ থেকে তোর মামা বলতে কেউ নেই। আমিও ভুলে গেছি আজ থেকে যে আমার বড় ভাই বলে কেউ এই পৃথিবীতে আছে। সব সম্পর্ক ছিন্ন করে দিলাম আজ থেকে। কিন্তু মা, সেটা প্রায় এই নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ছেলেটা তোর জন্য অনেক অস্থির হয়ে পড়েছিল। রাত তো অনেক হলো, এবার ওকে নিয়ে তোর রুমে যা। অতঃপর রায় আমাকে নিয়ে নিজের রুমে চলে আসলো। আজ আমার আর রায়ের বিয়ের প্রথম রাত। কেমন কেমন যেন আমার লাগছে। রায় ওয়াশরুমে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে আর আমি এখান বিছানায় বসে আছি। মনে মনে ভাবছি না জানি আজ প্রথম রাতটা আমার কিভাবে কাটবে। অতঃপর রায় ব্ল্যাক অর্থাৎ কালো রঙের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলেন আর আমি মুগ্ধতার সীমা অতিক্রম করে নয়ন মেলে তাকিয়ে আছি। কালো রংটা আমার বেশ পছন্দ। রায় এটা খুব ভালো করেই জানতেন। হয়তো তার জন্যই আজ বিয়ের ফার্স্ট নাইট অর্থাৎ প্রথম রাতে আমার পছন্দের রঙের শাড়ি পরেছেন। রায় আমার কাছে এসে আমার কালো পাঞ্জাবিটা টেনে আমাকে তার মুখের নিকটে নিয়ে এসে বললেন, শুনলাম আমার জন্য নাকি তুমি অস্থির হয়ে পড়েছিলে। না মানে হ্যাঁ।
তা তুমি কি আমায় ভালোবাসো? হয়তো। তার মানে আমায় তুমি ভালোবাসো। হুম। আজ আমি তোমার অতীত সম্পর্কে জানতে চাই। কি তোমার অতীত? কি হয়েছিল সেই দিন? কেন তোমাকে সেদিন মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছিল, যার জন্য তোমাকে 9 বছর অন্ধকার ওই কারাগারে কাটিয়ে দিতে হয়েছিল? প্লিজ, আজ তুমি আমার কাছ থেকে কিছু লুকাবে না। আজ এখন এই মুহূর্তে তোমার অতীত জীবন সম্পর্কে আমাকে বলতেই হবে। রায়ের হঠাৎ করে এমন কথা আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, আজ না প্লিজ, অন্য একদিন নিশ্চয় বলবো আমার অতীত জীবনে ঘটে যাওয়া স্মরণীয় প্রত্যেকটা গল্প। না প্লিজ শাহরিয়ার, আজ তোমাকে এখন এই মুহূর্তে থেকে আমাকে বলতেই হবে তোমার অতীত জীবন সম্পর্কে। কখনো স্মরণ করতে চাইনি সেই দিনগুলোর প্রতি, কিন্তু মনে হয় আজ আপনাকে বলতেই হবে আমার জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনগুলোর কথা। আজ থেকে 9 বছর আগের কথা। হাসি খুশিতে ভরপুর ছিল আমাদের পরিবারটা। আমার বাবা গ্রামের সুনামধন্য মানুষ হওয়ায় গ্রামের সব মানুষজন আমাদের খুব সম্মান করত। আমাদের গ্রামে শুধু একজন সোনার টুকরো ছেলে বলে কেউ একজন ছিল। হ্যাঁ, সেই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং আমিই ছিলাম। পরিবার সহ গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কোনো কমতি ছিল না আমার। আনন্দে দিন আসতো আর দিন পার হতো আমার। তখন আমি সবে ইন্টার প্রথম বর্ষে উঠোয়া একজন ছাত্র ছিলাম। পড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা পিচ্চি ছেলে এসে আমায় বলল, ভাইয়া ভাইয়া, আমায় একটু সাহায্য করুন। আমি আর আমার আপু মামাবাড়ি যাচ্ছিলাম। তখন কিছু বাজে লোক আমার আপুকে খারাপ ভাষায় কথা বললে আমার আপু তার প্রতিবাদ জানালে ওরা আপুর সাথে অসভ্যতা করতে থাকে। ওই যে দেখুন, এখনো আমার আপুর সাথে ওরা অসভ্যতা করছে। পিচ্চি ছেলেটার কথাগুলো শুনে কিছুটা ডান দিকে তাকাতে দেখতে পেলাম সত্যি সত্যি তো একটা মেয়ের সাথে কিছু বখাটে ছেলেরা অসভ্যতামও করছে। এ ধরনের অপরাধ আমার গ্রামে প্রায়ই হয়ে থাকে, যা প্রতিরোধ করার জন্য আমিও একদল গঠন করেছিলাম। দল গঠনের পর থেকেই এসব অপরাধমূলক কাজ একদমই কমে গিয়েছিল। কিন্তু কুকুরের লেজ তো কুকুরের লেজই হয়, তা আর কখনো সোজা হয় না। অতঃপর আমি পিচ্চি ছেলেটাকে নিয়ে সেই বখাটে ছেলেগুলোর নিকট গিয়ে তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বললাম, কিরে ভাই, সমস্যা কি? আমার কথার উত্তরে কেউ একজন বলল, তোর সমস্যা কি? দেখছিস না একটা মালকে হাতের নিকট পেয়েছি, শুধু শুধু ডিস্টার্ব কেন করছিস? ও আচ্ছা, আমার ইন্টারফাই করাতে তোদের ডিস্টার্ব হচ্ছে তাই না? আমার কথার জবাবে আবার সেই ছেলেটা বলল, হ্যাঁ হচ্ছে। তা তুই একা কি করবি আমাদের? অতঃপর শুধু একটা চিৎকার করেছিলাম। ইয়াং থেকে বয়স্ক লোকজন সবাই ছুটে এসেছিলেন। পরিশেষে আমার সাথে এত লোকজন দেখে ছেলেটার সঙ্গী সাথে সবাই পলায়ন করে। অতঃপর সেদিন নিজের থেকে বড় ছেলেটাকে থাপ্পড় মেরে বলেছিলাম, নারীদের সম্মান করতে শেখ। রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম। তখন হঠাৎ আমার চাচাতো বোন দিয়া এসে আমার খাবারের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল, আমাকে খারাপ খারাপ ইঙ্গিত আর মেসেঞ্জারে খারাপ খারাপ মেসেজ ভিডিও পাঠানো বন্ধ করো শাহরিয়ার। আর যদি তোর মায়ের পেটের বোন হতাম আমি, তাহলে কি তুই আমার সাথে এমন নোংরামি করার চেষ্টা করতে পারতি? হঠাৎ দিয়ে আপুর মুখ থেকে এমন কথার ধ্বনি শুনতে পেয়ে সবাই যেন আশ্চর্যের সীমা অতিক্রম করে ফেলে। চাচা দিয়া আপুকে একটা কষে থাপ্পড় মেরে বললেন, ছি, তোর মাথা ঠিক আছে? কাকে কি বলছিস? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর আমি সঠিক কথাই বলছি। ওকে জিজ্ঞেস করো ওর মাথা ঠিক আছে কিনা। অতঃপর আমি দিয়া আপুর কথার জবাবে বললাম, আমার সম্বন্ধে এসব কি বাজে কথা বলছো দিয়া আপু? তোর লজ্জা করে না নিজের পশুরূপটা সবার সামনে ভালো মানুষের পোশাক পরিধান করে এভাবে ঢেকে রাখতে? আপু, তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে। আমি কেন তোমার সাথে এরূপ কাজ করতে যাব? না, আমার কোনো ভুল হচ্ছে না। এই যে দেখ তার প্রুফ। তুই আমাকে মেসেঞ্জারে এসব নোংরা নোংরা মেসেজ ভিডিও পাঠিয়েছিস আর মিথ্যা বলিস না। এবার তো একটু সবটা স্বীকার করে লজ্জা বোধ কর। অতএব আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া নিজের খাবার ছেড়ে ডাইনিং টেবিল থেকে উঠে দিয়ে আপুর থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জার চেক করার পর বলল, এসব এসএমএস ভিডিও তো প্রায় 3 ঘন্টা আগে পাঠানো হয়েছে। আর শাহরিয়ার তো এখন বাসায় ছিল না। আর সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে শাহরিয়ারের ফোন তো বাড়িতেই চার্জিং অবস্থায় ছিল। তাহলে ও কি করে তোমাকে এসব নোংরা ভিডিও এসএমএস পাঠাবে? ভাইয়ার কথাগুলো শুনে দিয়া আপু বেশ খানিকটা চুপসে গেল। পরিশেষে আমতা আমতা করে বলল, হয়তো ওর কোনো
বন্ধুর ফোন দিয়ে আমাকে এসব পাঠিয়েছে। দিয়াপুর কথা শুনে ভাইয়া একটু মুচকি হাসলো এবং গম্ভীর গলায় বলল, তুমি সবাই এটা খুব ভালো করে জানি যে শাহরিয়ার যেসব বন্ধুদের সাথে প্রতিনিয়ত চলাচল করে তাদের কারোরই অ্যান্ড্রয়েড ফোন নেই। তাহলে এসব কি করে বা বলতে পারছো তুমি? বাড়িতে আজ বাহিরের অনেক মানুষের আনাগোনা হয়েছে, হয়তো তাদের মধ্যে কে এমন কাজ করেছে। ভাইয়ার কথাগুলো শুনে দিয়া আপু আর কিছুই বলল না। আমতা আমতা করে নিজের রুমে চলে গেল এবং যাওয়ার আগে দিয়া আপু আমার দিকে এক অদ্ভুত রাগী চাহনিতে তাকিয়েছিল। জানি না তার কারণ কি। এখনো চুপচাপ বসে মা বাবা যার যার মতো খাবার খাচ্ছেন। এতক্ষণ এখানে কি হয়েছে বা কি হলো তা নিয়ে যেন তাদের কোনোই মাথা ব্যথা নেই। কারণ তারা খুব ভালো করে জানে এ ধরনের অন্যায়মূলক কাজ অন্তত আমি করতে পারি না। পরের দিন কলেজে গিয়ে দেখি দিয়া আপু সেই বখাটে ছেলেদের সাথে ঘা ঘেঁষে বসে রয়েছে, যাকে আমি সেই দিন থাপ্পড় মেরেছিলাম। নারীদের সম্মান করতে শেখ। দিয়া আপুর সাথে এই বখাটে ছেলেটাকে দেখে সত্যি আমি বেশ খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। অতঃপর দিয়া আপুকে যখন বললাম, আপু তুমি এই বাজে ছেলেটার সাথে কি করছো? ও ভালো ছেলে নয়। তুমি কেন ওর সাথে গা ঘেঁষে এভাবে বসে আছো? আমার কথার উত্তরে সেদিন আপু আমায় খুব জোরে থাপ্পড় মেলে বলেছিল, তুই কি বুঝিস ভালো মন্দ সম্পর্কে? আমাকে শিখাতে বা জ্ঞান দিতে আসিস না। যে কে ভালো আর কে খারাপ সেদিন আর কিছুই বলার সুযোগ পাইনি আমি। দিয়া আপুর করা অপমানগুলো আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে এসেছিলাম। জানি না দিয়া আপু আমার সাথে এমন কেন করে। সে ছোটবেলা থেকেই দিয়া আপু আমার দু চোখে দেখতে পারতো না। আর এখনো হয়তো তার এই স্বভাবটা যায়নি, তাই তো সুযোগ পেয়ে আমাকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে। তারপরও আমার দিয়ে আপুর ওপর কোনো রাগ অভিমান নেই। জানি না সে আমাকে কেমন চোখে দেখে, তবে আমি দিয়ে আপুকে সর্বদা নিজের বোনের দৃষ্টিতেই দেখি। যে করে হোক আমাকে দিয়ে আপুকে বোঝাতে হবে, বিশ্বাস করাতে হবে সে যে ব্যক্তির হাত ধরেছে সে আসলে কারো হাত পাওয়ার যোগ্যই না। পরিশেষে দিয়া আপুকে আমি যেভাবে পেরেছি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দিয়া আপু জবাবে প্রতিবার যেমন করেই হোক যেভাবেই হোক আমাকে লাঞ্ছনা অপমান করে ঠিকই ছেড়েছেন। অতঃপর আমি সব ক্ষেত্রে দিয়া আপুকে বোঝাতে অক্ষম হই। আজ যখন সকালে দিয়া আপুকে সবার আড়ালে অনবরত বমি করতে দেখি তখন কেন যেন মনের গভীরে কিছু একটা সংশয় জেগে উঠেছিল আমার। তবে পরবর্তীতে তেমন একটা গুরুত্ব আকারে নেয়নি ব্যাপারটা। পরের দিন কলেজে যাওয়ার পথে অনেক দিনের পুরনো এক ক্লোজ ফ্রেন্ডের সাক্ষাৎ পাবো যে তা আমার ধারণারও বাহিরে ছিল। রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার সামনে দিয়ে দিয়া আপু আর সেই বখাটে ছেলেটা অর্থাৎ রিয়াজ যাচ্ছিল। তাদেরকে দেখে আমার সেই পুরনো ক্লোজ ফ্রেন্ড রাহুল হঠাৎ বলে উঠল, আচ্ছা দোস্ত, এটা তোর চাচাতো বোন ছিল না? হ্যাঁ, কিন্তু কেন? না আসলে তোর চাচাতো বোন আর তার সাথে থাকা ছেলেটাকে আমি বেশ কয়েকবার আবাসিক হোটেলের সম্মুখে দেখেছিলাম। হঠাৎ রাহুলের এমন কথা শুনে কিছুটা সংকোচ বোধ করলাম আমি। অতঃপর সেদিন রাহুলকে বাই বলে কলেজে চলে এসেছিলাম আমি। নানা ধরনের দুশ্চিন্তা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছিল। গতকাল দিয়া আপু সবার আড়ালে গিয়ে এরূপ অনবরত বমি করায় আর আজকে অনেক দিন পর দেখা হওয়া পুরনো বন্ধুর মুখে এরূপ কথা শোনা, সত্যি মনে মনে কেমন কেমন যেন সন্দেহ লাগছে আমার। আরো কয়েকটা দিন পার হয়ে গেল। আজ আমার এক দূর আত্মীয়র মেয়ের বিয়ে। আমি আর দিয়া আপু ছাড়া সবাই বিয়ে বাড়িতে গেছে। কিছুটা অসুস্থ থাকায় আমি যেতে পারিনি। মা অনেকবার বাড়িতে থাকতে চেয়েছিলেন, কারণ আমি অসুস্থ হলে আমার মা সবসময় আমার পাশে থাকেন। মা না গেলে কেউই আর বিয়ে বাড়িতে যেতে চাইবে না। তাই আমি চাইনি যে আমার জন্য এভাবে বিয়ে বাড়িতে যাওয়া সবার আনন্দ নিমিষে নষ্ট হয়ে যাক। পরিশেষে আমি মাকে অনেক কষ্টে রাজি করাতে সক্ষম হই। অতঃপর তারা সবাই বিয়েবাড়িতে চলে গেলেন। দিয়া আপুর গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সেও বিয়েবাড়িতে যায়নি। কিন্তু আমার মনে হয় না আজ দিয়া আপুর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। আমার জানা মতে দিয়া আপু কোনো ক্লাসই করেনি। হয়তো রিয়াজ নামের ওই ছেলেটার জন্যই। বাড়িতে আমি একা রয়েছি। মা বারবার বলে দিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে যেন আমি বাহিরে কিছুতেই না যাই। সোফায় বসে বসে একধ্যানে টিভি দেখছিলাম। তখন দরজার কড়া নাড়ার শব্দে আমার ধ্যানটা
ভেঙে বাতাসের সাথে মিশে যায়। অতঃপর দরজা খুলে দিয়ে আবার সোফায় এসে বসে পড়লাম। আপু কলেজ থেকে ফিরেছে, তাকে দেখে তো আজ বেশ খুশি মনে হচ্ছিল। টিভির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ দিয়া আপু এসে টিভি বন্ধ করে দেয়। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে দিয়া আপুর দিকে তাকাইলে দিয়া আপু তার হাতে থাকা পানির গ্লাস আর ওষুধ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ টিভি দেখলে আরো অসুস্থ হয়ে পড়বি, এই নে ওষুধটা খেয়ে নে। তোর মা অর্থাৎ তার চাচি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন কলেজ থেকে এসে তোকে এই ওষুধটা খেতে বলি। হঠাৎ দিয়া আপুর এমন আচরণে কেন জানি আমি বেশ অবাকে পরিণত হয়েছিলাম। শরীরটাও বেশ খারাপ লাগছিল, তাই আর দেরি না করে ওষুধটাকে খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, ওষুধটা খাওয়ার পরপরই আমার মাথাটা ঘূর্ণায়মান ঘূর্ণির ঝড়ের মতো তীব্র গতিতে ঘুরতে থাকে। মাথা ঘুরাচ্ছে, আমার মাথায় খুব যন্ত্রণাও হচ্ছে। কেমন একটা মাতাল মাতাল অনুভব হচ্ছে আমার। শরীর দুর্বল হয়ে আছে, চোখের দৃষ্টি স্পষ্ট থেকে অস্পষ্ট হয়ে আছে। হাত পা থরথর করে কাঁপছে, গলার স্বর বন্ধ হয়ে আছে। হঠাৎ ফ্লোরে লুটিয়ে পড়ি আমি। তারপর আর কোনো কিছু বলতে কিছুই মনে নেই আমার। যখন আবার চোখের পাতা মেলে তাকাই তখন আশেপাশে মা বাবা ভাই চাচা চাচি সবাইকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার প্রতি তাদের প্রত্যেকের চোখের দৃষ্টি যেন বেশ অন্যরকম লাগছিল। পরিশেষে জানতে পারি আমি নাকি নেশা করে দিয়া আপুকে ধর্ষণ করেছি। কথাটা শোনা মাত্রই আমি যেন সম্পূর্ণ বোবা হয়ে গিয়েছিলাম। মুখ থেকে যেন আমার কোনো শব্দই বের হচ্ছিল না তখন। অবাকের সীমা তো সেই কখনো অতিক্রম করে ফেলেছিলাম। মাথাটা এখনো ঘুরাচ্ছে আমার, শরীরটা বেশ দুর্বল দুর্বল অনুভব হচ্ছে। ডান দিকে কিছুটা দূরে বসে বসে কাঁদছে দিয়া আপু। তার জামার বেশ কয়েক অংশে ছেঁড়া। অনেকটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে দিয়া আপুকে। আমার মাথায় যেন এখন কিছুই ধরছে না, কি হচ্ছে এসব। অতঃপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করলেন, তুই সত্যি কি দিয়ার সাথে এসব করেছিস? ভাইয়ার কথার উত্তরে আমি আশ্চর্য হয়ে বললাম, বিশ্বাস করো ভাইয়া, কসম করে বলছি আমি দিয়া আপুর সাথে এসব কিছুই করিনি। তুমি তো জানোই আমার সম্বন্ধে, তাহলে এসব কেনই বা বলছো আমায়? আমার কথা বলা শেষ না হতে হতেই দিয়া আপু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মিথ্যে, ও এখনো মিথ্যেই বলছে। ওর আগে থেকে আমার ওপর ক্ষুধার্ত হায়নাদের মতো নজর ছিল। আজ কলেজ থেকে এসে ওকে হাতে নাতে নেশা করতে ধরেছিলাম, কিন্তু আমি পরক্ষণেই ও আমার ওপর ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে পরিশেষে আমার বেঁচে থাকার অধিকারটা চিরকালের জন্য কেড়ে নেয়। জোর করে আমাকে পবিত্র থেকে অপবিত্র করে। সবচেয়ে বড় সর্বনাশ করে আমার। আমি জানি খুব ভালো করে অনেকেই হয়তো আমার মুখের কথা গুলো বিশ্বাস করতে কিছুই করবে না। কিন্তু আজ সবাইকে আমার কথা বিশ্বাস করতেই হবে। ও যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা, আসলে ওটা একটা মুখোশধারী নরপশু। আমার সর্বনাশ করার আগে ও ফোনের ভিডিও রেকর্ডটা চালু করে রেখেছিল, যাতে পরবর্তীতে আমাকে এই ভিডিওটার ভিত্তিতে নিজের বশে রাখতে পারে। কিন্তু আজ এই ভিডিও রেকর্ডটা সবার সামনে ওর মুখোশ উন্মোচন করব। নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেল। অতিরিক্ত নেশা করার ফলে অতঃপর ও এক সময় জ্ঞানশূন্য হয়ে পড়ে। অতএব সেই মুহূর্তে বেশ কয়েকবার সুসাইড করার বিষয়টা মাথায় টোকা দিয়ে ছিল, কিন্তু সুসাইড করতে গিয়েও কেন জানি করতে পারিনি। কারণ সে সময় আমার মনে হয়েছিল এই কাজটা বেটার হবে না। সুসাইড অর্থাৎ আত্মহত্যার সব সমস্যার সমাধান হয় না, অর্থাৎ একটা বোকামি ছাড়া আর কিছুই না। পরিশেষে তখন আমি নিজেকে বহু বাধার সম্মুখীন হয়ে কোনো মতে সামলে নিয়ে ভিডিও রেকর্ডটা প্রমাণস্বরূপ নিজের আয়ত্তে নিয়ে এসে প্রতিনিয়ত ভেজা চোখে তাকিয়েছিলাম বাহিরের দিকে। কখন তোমরা সবাই আসবে এই অপেক্ষাতে প্রহর গুণে বসে রয়েছিলাম আমি। হয়তো আমি শাহরিয়ারকে কিছুটা দেখতে পারতাম না, কিন্তু তবুও ওকে আমি সর্বদা নিজের আপন ভাই মনে করতাম। কখনো ভাবতে পারিনি আমি ও আমার সাথে এরূপ এত বড় একটা অন্যায় করবে। দিয়াপুর প্রত্যেকটা কথা যেন আমার দেহভেদ করে চলে যায়। কি সব বলছে সে! ছিঃ, এতটা নিচু মনে মানসিকতা! দিয়া আপু ভাবলেই গাটা শিরশির করে ওঠে। সবাই দিয়া আপুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই, সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। অতঃপর ভাইয়া দিয়া আপুর হাতে থাকা ফোনটা নিয়ে ভিডিও প্লে করে কিছুটা দেখেই নিজ চোখগুলো বন্ধ করে ফেলে। পরিশেষে সেই ভিডিওটার মাধ্যমে আমি সবার সামনে ধর্ষক হিসেবে চিহ্নিত হই। আমাকে জ্ঞানহীন করার পরপরই ভিডিওটা করা হয়েছে। রেকর্ডিংটা এমনভাবে করা হয়েছে
যে কেউ একবার দেখলেই খুব সহজেই বলে দিতে পারবে আমি দিয়া আপুকে ধর্ষণ করেছি। কিন্তু সত্যিটা তো এটাই যে আমি দিয়া আপুর সাথে এসব কিছুই করিনি। কিন্তু দিয়া আপু এমন কেন করলো? কি তার উদ্দেশ্য? কি বা লাভ তার? কেনই বা আমাকে এভাবে তার বুনা জালে ফাঁসিয়ে দিল? সেই দিন প্রথমবারের মতো বাবা আমার গায়ে হাত তোলে। আমাকে সবার সামনে কুলাঙ্গার চরিত্রহীন একজন ধর্ষক বলে সম্বোধন করেছিল। মা মুখ ঘুরিয়ে নিয়েছিল। ভাইয়াও সেদিন আমায় ধিক্কার জানিয়েছিল। যেই চাচার সবসময় বুকে বসবাস করতাম আমি, সেই চাচাই সেই দিন ঘৃণায় আমাকে বুকের মাঝ বরাবর লাথি মেরেছিল। সেই দিন আমি চিৎকার করে বলেছিলাম এসব মিথ্যা, আমি ধর্ষণ করিনি। দিয়া আপু মিথ্যা বলছে, আমি দোষী নই, নির্দোষ নিরপরাধ আমি। কিন্তু সেই দিন আর কেউই আমার কথা শুনেনি, আমায় বিশ্বাস করেনি, আমার কোনো কথাই শুনতে চায়নি। সবাই সেই দিন আমায় ধিক্কার জানিয়েছিল, আঙ্গুল দিয়ে আমাকে ধর্ষক চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করেছিল। গ্রামের মানুষজন আমার দিকে তাকিয়ে ছি করছিল। অতঃপর দিয়া আপুর মেডিকেল টেস্ট করা হয়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা ছিল দিয়া আপু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সবশেষে আমাকে হাতকড়ি পরিয়ে টেনে হিঁচড়ে আদালতে তুলে হয়। আমার বিচার কার্যের জন্য ধর্ষণের মিথ্যা প্রমাণের পাশাপাশি আমার বিরুদ্ধে আরো অনেক মিথ্যা প্রমাণও আদালতে পেশ করা হলো। আমি নাকি নেশা করতাম, ড্রাগস নিতাম, ইয়াবা সেবন করতাম। আমি কিশোর গ্যাংয়ের সাথে সম্পূর্ণ জড়িত আছি এবং সবার আড়ালে বিভিন্ন কিশোর অপরাধ অনবরত করে যাচ্ছি। সেই দিন অসহায়ের মতো শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই ছিল না আমার হাতে। আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিলাম, সব হারায়ে গিয়েছিলাম। কেউ ছিল না আমার পাশে, সবাই ছিল আমার বিপক্ষে। পরিশেষে আমার দীর্ঘ ৯টা বছরের জন্য অন্ধকার কারাগারে পাঠানোর নির্দেশ আদালত থেকে দেওয়া হয়। ৯টা বছর আমি বাহিরের আলো দেখতে পারিনি, বাহিরের পরিবেশের সাথে পরিচয় হতে পারিনি। ৯টা বছর আর নদীর পাড়ে বসে সূর্যডোবা দেখতে পারিনি, দেখতে পাইনি আর পড়ন্ত বিকেলের আঁকাবাঁকা পথে একে অপরের হাত ধরে কাপলদের হাঁটাহাঁটি, দেখতে পাইনি আর আজকালকার মতো আকাশভরা ঝিলমিল করতে থাকা চকচকে তারাগুলো। রাত আর দিন আমার কাছে একই মনে হয়েছিল। প্রতিটা দিন, সময়, মুহূর্ত আমার দুচোখ জলে জর্জরিত হয়ে কেটেছে। দোষী না হয়ে দোষীদের খাতায় নাম লিখিয়ে সাজা ভোগ করতে হয়েছিল আমায়। সকাল হলেই পুলিশের লাথি খেতে হয়েছিল আমায়। মাঝে মধ্যে তাদের করা টর্চারের সম্মুখীনও হতে হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে ডেকেছিলাম আমি, কিন্তু মৃত্যু এসে আর আমার সামনে হাজির হয়নি। অতএব ৯ বছর পর জেল থেকে বের হয়ে আবার নিশ্চয়ই আপন ঠিকানায় পা বাড়িয়েছিলাম। সেখানে গিয়ে আবারও অনেক অপমান লাঞ্ছনার শিকার হই এবং শেষে মায়ের মৃত্যুর দুঃখ সংবাদটা শুনতে পাই আমি। ৯ বছর পর জেল খেটে এসে তাদের থেকে পাওয়া আবার সেই বিভিন্ন অপমান লাঞ্ছনা সহ্য করার পরেও সেই একই কথা আবারও বলেছিলাম, আমি নির্দোষ। কিন্তু তবুও কেউ আর বিশ্বাস বলতে কিছুই করল না। হয়তো আমার প্রতি তাদের প্রত্যেকের বিশ্বাসটা সেই কবে উঠে গেছে। গ্রাম থেকে চলে আসার সময় ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত আমাকে ইট-পাথর ছুঁড়ে মারার জন্য একে অপরের প্রতিদ্বন্দ্বী হতেও দ্বিধাবোধ করেনি। ঢাকায় এসে ঠিকানাহীন এদিক সেদিক ঘুরছিলাম। থাকার কোনো জায়গা ছিল না আমার। পা যতক্ষণ চলছিল ততক্ষণই হাঁটার চেষ্টা করছিলাম। কিন্তু হুট করে পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এসে মিথ্যা এক অপরাধের ভিত্তিতে প্রচুর পরিমাণ মারধর করে পরের দিন ছেড়ে দেয়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে জানতে পারি এর পেছনে আমার চাচাতো বোন নামক ওই দিয়া মেয়েটারই হাত রয়েছে। জানি না আবার কখন দিয়া নামক মেয়েটার সম্মুখীন হব বা হতে পারবো। তবে সৃষ্টিকর্তা যদি আবারও সম্মুখীন আমার সাথে করায়, তাহলে আমি সেদিন তাকে খুব করে জিজ্ঞেস করব, কেন সে আমার সাথে এত বড় একটা নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম অন্যায় কাজ করলো? কেন সেই দিন আমায় মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিয়ে সবার সামনে আমাকে ধর্ষক হিসেবে পরিচয় করিয়ে দিল, যার জন্য আমাকে বছরের পর বছর অন্ধকার কারাগারে দোষ না করা সত্ত্বেও কাটিয়ে দিতে হয়েছে? আমি কি এমন করেছি তার সাথে? কি আমার অপরাধ? কি এমন ক্ষতি করেছি আমি দিয়া নামক মেয়েটার, যার জন্য আমায় এভাবে মিথ্যা অপবাদে মিথ্যা প্রমাণের ভিত্তিতে এত বড় এক অপরাধে ফাঁসিয়ে দিল, আমাকে ধর্ষণের শীর্ষে তুলে দিল, এভাবে মৃত্যুর অতি নিকটে ঝুঁকিয়ে দিল, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণতে রূপান্তরিত হতে বাধ্য করল আমায়। নিজ বাসর ঘরে বসে দুঃখের চাদরে মোড়ানো আমার জীবনের গল্প এতক্ষণ রায় নামক পবিত্র সুন্দর মনের অধিকারী, যে কিনা এখন আমার সারা জীবনের সুখ দুঃখে ভাগিদার বা জীবনসঙ্গী, তাকে শোনালাম।
আমার জীবনের গল্প শুনে রায় যেন পুরাপূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে এখন আমায় কিছুই যেন মনে হচ্ছে এখন আর তার মাথায় আসছে না। চোখ ভর্তি অশ্রু নিয়ে রায় আমাকে বেশ খানিক শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ মধুর কণ্ঠে মসজিদের মাইকে শোনা যাচ্ছে আজান। আজান শোনা মাত্রই রায় আমাকে ছেড়ে দিয়ে নিজ চোখের জল এবং আমার চোখের জলগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিল এবং একসাথে নামাজ আদায় করার জন্য আমাকে বেশ সতর্কতার সাথে ওয়াশরুমে নিয়ে গেল। অতঃপর আমরা উভয়ই একসাথে অজু করে এসে নামাজ আদায় করিলাম। আস্তে আস্তে আমাদের বেশ কয়েকদিন খুব ভালোভাবে বৈবাহিক জীবন পার হয়। আজ রায়ের এক বান্ধবীর বিয়ে। বিয়েতে রায়কে আর আমাকে বাধ্যতামূলক আসতে বলা হয়েছে। রায়ের মা বাবা আবার বিয়ে বাড়িতে যেতে তেমন একটা ভালো লাগে না, তাই তারা আমাদের সাথে আসতে নারাজ। অতঃপর রায়ের বান্ধবীর বাড়ির নিকটে এসে পৌঁছালাম। রায় গাড়ি থেকে বের হয়ে হুইলচেয়ারটা বের করেন এবং আমাকে ধরে হুইলচেয়ারে বসিয়ে যেই সামনে পা বাড়াতে যাবে সেই মুহূর্তে অত্যন্ত গতিময় একটা গাড়ি রায়ের দিকে তেড়ে আসে। রায় দ্রুত আমার হুইলচেয়ারটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দেয় এবং গাড়িটা ততক্ষণে রায়কে ধাক্কা মেরে চলে যায়। চোখের সামনে রক্তাক্ত অবস্থায় রায় প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করে উঠছে আর আমি ঠাই করে হুইলচেয়ার থেকে পড়ে গেলাম। রায় বলে চিৎকার করে রাস্তায় বুক স্পর্শ করে কিছুটা শেষে বহু কষ্টে রায়ের খুব নিকটে গিয়ে রায়কে ফর্সা দুগাল নিজ শ্যামলা বর্ণের দুহাত দিয়ে স্পর্শ করে চিৎকার করে রায়কে ডাকতে লাগলাম। কিন্তু রায় কোনো কথা বলছে না, জল ভরা চোখে তাকিয়ে থাকা ছাড়া। রায়ের শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে, রক্তে আমার হাত পর্যন্ত রঞ্জিত হওয়ার উপক্রম। হঠাৎ রায় চোখের পাতাগুলো বন্ধ করে ফেলে। হাজার ডাকার পরও রায় আর তার চোখ মেলে তাকিয়ে আমায় দেখল না। দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে এদিকে। মুহূর্তে অনেক মানুষের ভিড় চারদিক আচ্ছন্ন হয়ে যায় এবং কিছু মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। অতঃপর তাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে আমি রায়কে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হই। রায়ের মা বাবা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন হাসপাতালে। তারা উভয়ে বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন, খুব কান্নাকাটি করছেন, ভয়ের মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তারা কার মুখচ্ছবি দেখেই বা বাঁচবেন। ডাক্তার এখনো অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। মনের ভিতরে ভয় ভীতিতে ভরপুর হয়ে গেছে আমার। মনটা কেঁদে উঠছে রায়ের জন্য। রায়ের জন্যই আজ আমার নতুন করে জীবন পাওয়া, বেঁচে থাকা সবকিছুই একমাত্র রায়ের জন্যই। কিন্তু সেই রায় যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? কি করে বা এই পৃথিবীর বুকে শ্বাস নিব? কি করে বা রায়হীন প্রহর কাটবে আমার? হে আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, দয়া করো আমায়। তুমি রায়ের মতো পবিত্র সুন্দর ভালো মনের এক নারীকে এভাবে আমার থেকে কেড়ে নিও না। কে ছাড়া আমি যে সব ক্ষেত্রেই অচল। মনে মনে নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেই যাচ্ছি রায়ের জন্য। হঠাৎ ডাক্তার তার কার্য সম্পন্ন করে বের হলেন অপারেশন থিয়েটার থেকে। রায়ের বাবা মা উভয় দ্রুত ছুটে গেলেন ডাক্তারের নিকট। ডাক্তার ওনাদেরকে সান্ত্বনা প্রদান করে বললেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা খুব শোচনীয়। বাহিরের দেশ থেকে ডাক্তার আসছেন আজ। আমার যা করার ছিল নিজের সাধ্যমতো করেছি, বাকিটা উনি এসে করবেন। ডাক্তারের এরূপ কথা শুনে রায়ের মা বাবা দুজনে অশ্রুসিক্ত হয়ে পড়েন। অতঃপর ডাক্তার আবার বললেন, প্লিজ আপনারা এভাবে ভেঙে পড়বেন না। কষ্ট তো রায়ের জন্য আমারও বেশ হচ্ছে। রায় এই হাসপাতালে একজন সুনামধন্য ডাক্তার। তার হঠাৎ এরূপ মর্মান্তিক দুর্ঘটনায় আমিসহ আরও অন্যান্য ডাক্তারও বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সবাই প্রার্থনা করেই যাচ্ছেন রায়ের জন্য। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি। আর হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তাকে ডেকে বলুন, তিনি যেন রায়কে এই ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে অন্যত্রে না নিয়ে যান। সন্তানের প্রতি মা বাবার প্রার্থনা কখনো সৃষ্টিকর্তা ফিরিয়ে দেন না। কথাগুলো বলে ডাক্তার তার চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক হিসেবে চিহ্নিত করে চলে যান। বুকটা আমার প্রতিনিয়ত কষ্টে ফেটে যাচ্ছে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে পড়ছে আমার। রায়ের নিকটে যেতে ডাক্তার বারণ করেছে, তবে দূর থেকে অশ্রুসিক্ত নয়ন মিলে তাকিয়ে আছি রায়ের দিকে। রায়ের বাবা মা হাজার কষ্টের ভিড়ে হারিয়ে গিয়েও নিজেদেরকে বেশ শক্ত করে আমাকে সান্ত্বনামূলক আস্থা দিয়ে শান্ত করার চেষ্টা করছেন। সকাল গড়িয়ে রাত নেমে আসলো। পরিশেষে বাহিরের দেশ থেকে আসা ডাক্তার হাসপাতালে এসে উপস্থিত হন এবং রায়ের চিকিৎসা করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। মনে মনে বেশ ভয় হচ্ছে আমার, কষ্ট হচ্ছে,
যন্ত্রণা বেদনা হচ্ছে। রায়ের মা বাবাও প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের এরূপ করুণ শোচনীয় অবস্থা মনে হচ্ছে তারা আর নিজ চোখে দেখতে পারছে না। রায়ের এমন কষ্ট যেন তার আর সহ্য করতে পারছে না। অবশেষে ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই ডাক্তারের দিকে জিজ্ঞাসা চাহনিতে তাকিয়ে আছেন। মনে মনে সবারই এটা ভেবে খুব ভয় হচ্ছে ডাক্তার যেন শেষমেশ নেগেটিভ উত্তর প্রকাশ না করেন। অতঃপর ডাক্তার নিজের মাস্কটা খুলে কয়েকবার হালকা কাশি দিয়ে কিছুটা গম্ভীর গলায় বললেন, "কংগ্রাচুলেশন, অপারেশন ইজ সাকসেসফুল। নাও দেয়ার ইজ নো নিড ফর টেনশন। She is okay now, but it will take a long time for him to regain his sense." ডাক্তারের মুখ থেকে পজিটিভ কথার ধ্বনিতে শুনে আমি এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অতঃপর রায়ের বাবা ডাক্তারের কথার উত্তরে বললেন, "থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। ইউ সেভ মাই ডক্টর লাইফ।" রায়ের বাবার কথার উত্তরে ডাক্তার মুচকি হেসে বললেন, "নো থ্যাঙ্কস, লেট মি নো।" কথাটা বলে ডাক্তার চলে গেলেন। অতঃপর আমরা সেই কেবিনে চলে গেলাম যেখানে রায়কে শিফট করা হয়েছে। রাত অনেক হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি, হয়তো আরো বেশ সময় লাগতে পারে। রায়ের মা বাবা পাশের কেবিনে রয়েছেন আর আমি রায়ের ঠিক মাথার নিকটে হুইল চেয়ারে চুপটি মেরে বসে রয়েছি এবং রায়কে সুস্থতা দান করার জন্য সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। রাত যখন গভীর থেকে হাসপাতালটা একদম নিরবিলি, নিশ্চুপ, স্তব্ধ, তখন মাতার কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুমটা ভেঙে যায়। মিটমিট করে অশ্রুসিক্ত চোখ দুটো মেলে দেখতে পেলাম রায়ের জ্ঞান ফিরেছে। সেই দিন শক্ত করে রায়ের হাত ধরে বলেছিলাম, "তোমায় খুব ভালোবাসি আমি।" সৃষ্টিকর্তাকে হাজারবার শুকরিয়া জানালেও হয়তো কম মনে হবে। পরের দিন সকালে রায়ের মা বাবা রায়কে জুড়ে প্রচুর কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর রায় বহু কষ্টে আস্তে আস্তে ফিসফিস করে বলল, "আমাকে ইচ্ছাকৃতভাবে গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেছে। জানি না কেন বা কে, তবে এটা ষড়যন্ত্র ছিল।" নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তিনি কিছুটা চুপ করে ভেবে বললেন, "এর জন্য চিন্তা করিস না মা। জানি না এমনটা কে করেছে, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে। তবে সে যে হোক আমি তাকে ছাড়ব না।" অতঃপর রায়ের বাবা পুলিশকে ইনফর্ম করেছিলেন এবং পুলিশ দ্রুত এর তদন্ত শুরু করে অতি সহজে সেই রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে অপরাধী চিহ্নিত করেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে লাল টি-শার্ট পরা একটা লোক গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির পেছনে স্বয়ং রায়ের বড় মামা বসেছিলেন। অতঃপর পুলিশ রায়ের মামার বাড়িতে গেলে রায়ের বড় মামা প্রথমে নিজের গুনাহ কবুল না করলেও পরবর্তীতে পুলিশের এক দুই ঘা পড়তেই ফুর ফুর করে সব সত্যি কথা বলে দেন। আসিফকে জেলে পাঠানোর জন্যই মূলত রায়ের বড় মামা রেগে গিয়ে এমন একটা অন্যায় কাজ করে ফেলেন। পরিশেষে আসিফের মতো তার বাবাকেও আজ জেলের ভাত হজম করতে হচ্ছে। অতএব ধীরে ধীরে প্রায় 8টা দিন পার হয়ে গেল। তবে রায়কে তার কন্ডিশনের ওপর ডিপেন্ড করে হাসপাতালে এইভাবে বেশ কয়েকদিন থাকতে হবে। বেশ খানিক আগে রায়ের বাবা মা উভয়ই একসাথে হাসপাতাল থেকে বাড়িতে চলে গেছেন রায়ের পছন্দ সব খাবার রান্না করে নিয়ে আসতে। রায়ের বাবা মা চলে যাওয়ার পরপরই সেদিন যার বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ রায়ের সেই বান্ধবী ফোন দিয়ে বলল সে তার স্বামী এবং শ্বশুরবাড়ির দুজন মানুষকে সঙ্গে করে এখানে আসতেছে রায়কে দেখতে। আমি রায়ের দিকে তাকিয়ে আছি। রায় আমাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফিক করে হেসে ফেলল এবং কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। পেছনে কারো উপস্থিতি টের পেলাম, হয়তো রায়ের বান্ধবী এসেছেন। তাছাড়া এখন রায়ের মা বাবার আসার কোনো প্রশ্নই আসে না। অতঃপর আমি পেছনে ফিরতেই মুহূর্তে থমকে গেলাম। আমার চোখগুলো যেন রূপকথার গল্পের কোনো এক রাক্ষসের চোখগুলোর মতো বড় বড় হয়ে যায়। রায়ের বান্ধবীর সাথে নিজের আপন ভাইকে দেখতে পাবো যে সেটা সত্যি আমার কল্পনারও সম্পূর্ণ বাহিরে ছিল। ভাইয়াও আমাকে এভাবেই এই অবস্থায় দেখে যেন বাকরুদ্ধ হয়ে যায়। হয়তো ভাবতে পারিনি কখনো আমাকে আবার সে চোখের সম্মুখে দেখতে পারবে। ভাইয়ার পিছনে দিয়া নামক সেই মেয়েটি, বরং তার সাথে এক অচেনা ছেলেকে দেখতে পেলাম। দিয়াকে দেখেই বছরের পর বছর দিয়া নামক মেয়েটার প্রতি জমানোর আগে আমার বুকটা যেন সেই মুহূর্তেই ফেটে যাচ্ছিল। দিয়া আপু আমাকে দেখে ভাইয়ার মতোই অবাকে পরিণত হয়। ভাইয়া আর দিয়া আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে এখনো। অতঃপর রায়ের বান্ধবী রায়ের এমন মর্মান্তিক ঘটনাতে দুঃখ প্রকাশ করে ভাইয়াকে ইঙ্গিত করে দেখিয়ে দিয়ে বললেন, "ইনি আমার স্বামী। এনার সাথেই সেই দিন আমার বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে ওনাকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান একজন নারী।"
তার মানে রায়ের বান্ধবীর সাথে সেই দিন ভাইয়ার বিয়ে হয়েছিল। ভাই এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে, সঙ্গে দিয়া আপু। চুপ করে হুইল চেয়ারে মাথা নিচু করে বসে রয়েছি আমি। হঠাৎ ভাইয়া হকচকিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলে ফেললো, আমি কে? ভাইয়ার কথার জবাবে রায়ের বান্ধবী কিছু বলতে যাবে তার আগেই দিয়া আপু ভেঙে করে আমারকে উদ্দেশ্য করে বলল, আরে কে বা হবে আর, নিশ্চয় বাড়ির কাজের ছেলে। এই ছোট লোক বের হয়ে যায় এখান থেকে। আমরা তোর মতো ছোট লোককে দেখতে আসিনি এখানে, একজন নামকরা সুনামধন্য ডাক্তারকে দেখতে এসেছি। আর আপনি কাদের কাজে রেখেছেন? আপনার এদের প্রতি কোনো ধারণা? অতঃপর দিয়া আপুকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রায় নিজের বেশ খানিক কাছে গিয়ে দিয়া আপুকে ডেকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রায়ের শরীর দুর্বল হলেও তারপরও থাপ্পড়টা হয়তো বেশ জোরে দিয়া আপুর ফর্সা গালে পড়েছে, যা দিয়া আপুকে দেখলেই স্পষ্ট বোঝা যায়। রায় যে হঠাৎ এমন কিছু করবে সেটা আমিও তেমন একটা ভাবতে পারিনি। সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অতঃপর রায় দিয়া আপুকে উদ্দেশ্য করে জোরে কণ্ঠে বললেন, কারো সম্বন্ধে বলার আগে জেনে নেও সে আসলে কে। ও আমার ভালোবাসা, আমার স্বামী, আমার বেঁচে থাকার উৎস। খবরদার যদি আর একবারও ওর সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলো তাহলে তোমার অন্য গালেও এর চেয়ে দ্বিগুণ জোরে থাপ্পড় পড়বে। আমি রায়ের স্বামী এই কথাটা শুনে ভাইয়া আর দিয়া আপু যেন পুরাপূর্ণ চমকে ওঠে। তাদের নিজেদের কানকেও হয়তো এখন বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। হঠাৎ দিয়া আপুর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রায়কে উদ্দেশ্য করে বলল, হাউ ডেয়ার ইউ! আপনি আমার স্ত্রীর গালে হাত তোলার সাহস কি করে পেলেন? জাস্ট সেট আপ! আপনার স্ত্রী সাহস হয় কি করে না জেনে শুনে আমার হাজবেন্ডকে এভাবে অপমান করার? জাস্ট এনাফ! গেট আউট অফ ফ্রন্ট অফ মাই আইস, ইউ ট্রু! রায়ের এই প্রাকান্বিত কথা শুনে ছেলেটা আর কিছুই বলল না। দিয়া আপুকে নিয়ে রাগী মুড নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তাদের পেছনে পেছনে ভাইয়াও চলে যায়। তবে যাওয়ার আগে বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছিল। কিছু একটা বলতে গিয়েও না বলে নিচুপ হয়ে চলে যায়। রায়ের বান্ধবী তাদের হাজার বাধা দেওয়ার চেষ্টা করেও পরিশেষে ঠিকই ব্যর্থ হয়। অতঃপর রায়ের বান্ধবী রায়ের নিকট এসে অনুরোধ সহকারে বললেন, প্লিজ রায়, তুই কিছু মনে করিস না। আমার ননদ ঠিক বুঝতে পারেনি, না বুঝে ভুল করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রায় তার বান্ধবীর কোনো কথায় ভ্রুক্ষেপ করল না। অতঃপর রায়ের বান্ধবী বেশ উপলব্ধি করতে পেরেছিল যে রায় খুব রেগে আছে, তাই আর কথা না বাড়িয়ে সেও আসি বলে চলে যায়। আমি এটা ভেবে বেশ অবাক হচ্ছি, দিয়া আপুর সাথে তাহলে রিয়াজের বিয়ে হয়নি। কিন্তু কেন? এতদিন অতীতের স্মরণীয় দিনগুলোর কথাগুলো প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু আবার সেই পুরনো অতীত আমাকে তাদের খাদ্য হিসেবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে এই ভেবে, আমি কখনো কি আর নিজের পরিবার, নিজ গ্রামের সম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমি কি তাদের প্রত্যেকের চোখে একজন কুলাঙ্গার চরিত্রহীন ধর্ষক হিসেবে অন্তিম শ্বাস পর্যন্ত রয়ে যাব? আজ খুব ইচ্ছে হয়েছিল দিয়া আপুকে প্রশ্ন করতে, সে কেন আমার সাথে এত বড় একটা অন্যায় করলো? কেন সবার সম্মুখে আমাকে পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ হিসেবে চিহ্নিত দিল? আজ মন আমার খুব করে বলতে চেয়েছিল, কিন্তু কেন যেন কোনো এক অদৃশ্য বাধা আমাকে থামিয়ে দেয়। আমি হাজারবার চাইলেও ও কেন যেন কিছুতেই বলতে পারলাম না। হঠাৎ রায় আমাকে স্পর্শ করে বলল, কি হয়েছে তোমার? মন খারাপ? মনে তো হচ্ছে ওই মেয়েটার কথায় কষ্ট পেয়েছো। রায়ের কথার উত্তরে আমি বললাম, না রায়, আমার কষ্টটাও অন্য জায়গায়। আপনি কি জানেন, প্রতিটা মুহূর্তে আমি এটা ভেবে খুব কষ্ট পাই, আমি কি কখনো নিজেকে আর নির্দোষ প্রমাণিত করতে পারবো না? সারা জীবনে কি এইভাবেই সবার সামনে একজন অপরাধী হয়ে রয়ে যাব? সুষ্ঠু বিচার কি পাবো না আমি? যতই অতীত থেকে নিজেকে সম্পূর্ণ লুকানোর চেষ্টা করি, ততই অতীত আমাকে ঠিকই খুঁজে বের করে, কষ্ট, যন্ত্রণা, বেদনা অনুভব করায়। হয়তো আর কখনো নিজেকে প্রমাণ করতে পারবো না আমি নির্দোষ। হয়তো আর হবে না মাথা উঁচু করে গ্রামের মাটির রাস্তায় জুতাহীন হাঁটাহাঁটি করা, আর হবে না সেই নদীর পাড়ের কাশফুলদের মেলায় নিজেকে উৎসর্গ করে দেওয়া, হবে না আর পথ চলা হাঁটাহাঁটি বাবার হাতটি ধরে। আর হয়তো কেউ বলবে না, ওই যে দেখো সোনার টুকরো ছেলে। আগের সোনালী দিনগুলো স্মৃতি, প্রতিটা মুহূর্ত আমার চোখকে অশ্রুসিক্ত করতে বাধ্য করে। আমি কাঁদতে পারি না আপনার সামনে, কারণ আমি জানি আমার কষ্টে আপনিও কষ্ট
হন। আমাকে কাঁদতে দেখলে আপনিও কাঁদেন। তাই কাঁদতে হয় আমাকে সবার আড়ালে, রাতের অন্ধকারে। জানি না কি এমন পুণ্য আমি করেছিলাম যে আল্লাহ আপনার মতো একজন সুন্দর মনের অধীশ্বরীর মনের গহীন ঘরে আমায় ঠাঁই করে দিয়েছেন। অতঃপর আর কিছু বললাম না আমি। চুপচাপ হুইল চেয়ারেই বসে রয়েছি। হয়তো এই হুইল চেয়ারে আমাকে অন্তিম শ্বাস পর্যন্ত বসে থাকতে হবে। নিয়তির খেলা, সৃষ্টিকর্তার ইচ্ছে মানতে তো হবেই। খুব ইচ্ছে করে আবার আগের মতো হাঁটতে, কিন্তু হয়তো আর হবে না আমার ইচ্ছে পূরণ। অশ্রুতে চোখ আমার কিছুটা ঝাপসা হয়ে আছে। অতঃপর রায় বললেন, তুমি বাঁচবে মাথা উঁচু করে, আবার সেই পুরনো দিনে কার মতো। তোমার ওপরে থাকা মিথ্যা কলঙ্কের দাগগুলো যাবে মুছে। থাকবে না আর তুমি সবার সামনে ধর্ষক রূপে। ভরসা রাখো সৃষ্টিকর্তার ওপরে। তুমি নিশ্চয় আবার হাঁটবে, নিজের পায়ে হাঁটবে, উঠে দাঁড়াবে। দেখবে আবার জগৎটাকে নতুন রূপে বর্ণনায়। এর লড়াইটা তোমার একার নয়, বরং আমারও। অপেক্ষা করো, হয়ে যাবে ঠিক তোমার সবকিছু। মুছে যাবে তোমার উপরে থাকা সমস্ত অপবাদ। শাস্তি পাবে নিশ্চয় সে, যে তোমাকে ফাঁসিয়েছিল তার বানানো মিথ্যা মাকড়সার জালে। কেঁদো না তুমি, পেও না দুঃখ, সময় আসবে তোমারও। তুমি হাসবে সেই দিন, কাঁদবে দোষী, হয়ে যাবে সব ঠিক। কথাগুলো বলার পরপরই রায় তার হাত বাড়িয়ে আমার চোখের অশ্রু মুছে দিল। আমি সেই মুহূর্তে রায়ের হাতটা ধরে রায়ের চোখের দিকে তাকিয়েই বললাম, রায়, আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে আপনার বান্ধবীর স্বামী হচ্ছে আমার আপন বড় ভাই, যার সাথে আমার রক্তের সম্পর্ক। আমার কথাগুলো শুনে রায় অবাক হয়ে বলল, তার মানে নিশ্চয় যে মেয়েটা তোমাকে অপমান করেছিল সে দিয়া নামক সেই পাপী মেয়েটা। আমি অশ্রুসিক্ত নয়ন দুটো বন্ধ করে মাথা খানিকটা নিচু করে বললাম, হ্যাঁ। সিদ, তুমি যদি সেই মুহূর্তে বলতে এই সেই মেয়ে যার মিথ্যা অপবাদে তোমাকে 9 বছর কারাগারে থাকতে হয়েছে, তাহলে সেই মুহূর্তে নিজ অসুস্থতার কথা ভুলে গিয়ে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতাম। আপনি অসুস্থ, উত্তেজিত হয়ে পড়তেন। তাই হয়তো কোনো এক অদৃশ্য বাধা আমাকে সেই সময় থামিয়ে দিয়েছিল। এত চিন্তিত তুমি আমার জন্য? হ্যাঁ, আপনি ছাড়া আর কেই বা আছে যে এভাবে পাশে থাকবে আমার? পা দুটো অচল তা জানা সত্ত্বেও আমার কাছে আসবে, ভালোবাসবে, সেবা করবে, নানা অসুবিধার সম্মুখীন হবে, আমায় এত বিশ্বাস করবে। আমার কথার উত্তরে রায় কিছুটা হেসে দিয়ে বললেন, আমাকে আপনি বলা বন্ধ করে দিলেই কিন্তু খুশি হব। আরেকবার আপনি করে বললে কথা বলবো না আর তোমার সাথে। আর এমনিতেও কথা না বলে থাকতেও পারবো না তোমার সাথে। কারণ একটাই, তোমার প্রতি আমার বিশ্বাসটা গভীর, ভালোবাসাটা সত্য। আস্তে আস্তে সময়ের গতিতে 1 মাস পার হয়ে যায়। রায় এখন সম্পূর্ণ সুস্থ। এই 1 মাসে আর রায়ের বান্ধবী হাসপাতালে রায়কে দেখতে আসেনি। হয়তো তার চোখেও ধুলো মিশ্রণ করিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পরপরই রায়কে ধীরে ধীরে আমার কাছে যেন কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগতে আরম্ভ করে। কারণ রায় আর আগের মতো আমায় তেমন একটা কেয়ার করে না। কাজের চাপে হয়তো। এই ভেবে ব্যাপারটা উড়িয়ে দিলেও পরবর্তীতে আর ব্যাপারটা উড়িয়ে দিতে পারলাম না। দিন দিন আমার প্রতি রায়ের অবহেলা বেড়েই যাচ্ছে, যা আমার কাছে অসহনীয়, কষ্টকর, যন্ত্রণা, বেদনাদায়ক। চোখের পাতা মেলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম কেড়ে নেওয়ার মানুষটা বেশ আরামেই আমার পাশে নিশ্চিন্তে গভীর নিদ্রায় রয়েছেন। চোখের পাতা বন্ধ করলাম। মনটা আজকাল ভয় ভীতিতে সম্পূর্ণ ভরে গেছে। এটা ভেবে হঠাৎ রায়ের কি হলো। পরের দিন সকালে রোজকার মতো হুইল চেয়ারে বসে চা খাচ্ছিলাম। সেই মুহূর্তে কোথা থেকে যেন রায় এসে আমার হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে ফেলে দিল। সর্বোচ্চ শক্তি প্রদান করে প্রথমবারের মতো থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। আমি সেই মুহূর্তে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মনের মধ্যে খুব ভয় হচ্ছে বটে, আমি কি কোনো ভুল করে ফেলেছি যে রায় আমাকে আজ এভাবে থাপ্পড় মারল। অবাক করা চাহনিতে অশ্রুসিক্ত নয়নে রায়ের দিকে তাকালেই রায় মুখ ঘুরিয়ে নিল। রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি আমি ভুল ছিলাম, আমি বেঠিক ছিলাম। তুমি সত্যি একজন ধর্ষক, কুলাঙ্গার, চরিত্রহীন। রায়ের মুখ থেকেও যে এক সময় এ 3টা বাক্য শুনতে পাবো তা সত্যি ভাবতে, বলতে কল্পনাও করতে পারিনি আমি। যে এতদিন আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছিল, ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর আজ স্বয়ং তার মুখেই এই 3টে কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অবাকের সর্বোচ্চ সীমা অতিক্রম করে বা রূপে রূপান্তর হয়ে গিয়েছিলাম। চোখের অশ্রু তীব্র আকারে বেয়ে পড়তে আরম্ভ করে। বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অতএব রায় আবার বলল, আমি ভুল করেছিলাম তোর মতো চরিত্রহীনকে বাড়িতে আশ্রয় দিয়ে।
ভুল করেছিলাম তোর মতো এক ধর্ষককে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোর মতো এক কুলাঙ্গারের সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে। আজ আমি আমার করা সব ভুলগুলো সংশোধন করব। তোর মতো একজন ধর্ষক এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা জানোয়ার, নিকৃষ্ট পশু। তোদের মতো নারীর দেহ লোভী ধর্ষকদের বাঁচার কোনো অধিকার হয় না। তোদের শুধু মরার অধিকার আছে, বেঁচে থাকার নয়। কথাগুলো বলার পরপরই রায় একটা পিস্তল বের করে আমার দিকে তাক করলো। মুহূর্তে আমার চোখজোড়া বড় বড় হয়ে যায়। কি হচ্ছে এসব আমার সাথে? রায় কেন হঠাৎ আমার সাথে এরূপ আচরণ করছে? হঠাৎ রায় পিস্তলটা চালিয়ে দেয়। নিমিষে আমার চারপাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। গুলিটা এসে আমার বুক ভেদ করে পিছন থেকে বেরিয়ে যায়। ঠাস করে ফ্লোরে লুটিয়ে পড়লাম। বুক থেকে গলগল করে রক্ত। ফ্লোরটা কয়েক সেকেন্ডের মধ্যেই রঞ্জিত হয়ে যায়। হয়তো আর এই যাত্রায় হবে না বেঁচে ফেরা। ধীরে ধীরে হচ্ছে শীতল আমার দেহখানি। পরে আছি মৃত্যুর দুয়ারে। উঠিয়ে নেওয়ার জন্য আসছে সে। চারিদিক গুটেসুটে অন্ধকার লাগছে আমার। চোখগুলো প্রায় চিরতরে বন্ধ হয়ে যাওয়ার শিখরে রয়েছে। তাকিয়ে আছি রায়ের দিকে। অন্তিম শ্বাস পর্যন্ত হয়তো এভাবেই থাকবো। চোখের কোণ থেকে পড়া অনবরত আমার অশ্রু মিশ্রিত হয়ে যাচ্ছে আমার দেহের তাজা রক্তের সাথে। রায়ের মুখে হাসি, তবে চোখে জল। হাতে পিস্তল, মাথা নিচু, বুকে প্রশান্তি, অন্তরে ব্যথা। হঠাৎ রায় পিস্তলটা নিজ মাথায় বরাবর তাক করলো এবং আমার দিকে একবার তাকে নিজ অশ্রুসিক্ত নয়নজোড়া বন্ধ করে ট্রিগারে হালকা স্পর্শ করে বেশ খানিকটা জোরে চাপ দিল। না বলে চিৎকার করে চোখের পাতা মেলে উঠে বসলাম। চারদিক অন্ধকার। ডিম লাইটের হালকা আলোতে দেখা যাচ্ছে পাশে গভীর নিদ্রা রয়েছে রায়। তার মানে এতক্ষণ আমি দুঃস্বপ্ন দেখেছিলাম। ঘামে আমার শার্টটা ভিজে একাকার। বুকের ভেতরটা ভয়ে এখনো ধুপ ধুপ করছে। রাত হয়তো অনেক গভীর। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই সাথে বিকট শব্দে বজ্রপাতও। বজ্রপাতের শব্দে আমি ছোটবেলা থেকেই ভয় পাই, আজও তার ব্যতিক্রম হলো না। খোলা জানালা দিয়ে প্রচণ্ড বেগে বাতাস বয়ে আসছে রুমে। শরীরটা বারবার শিউরে উঠছে। কাঁপুনি শুরু হয়ে গেল। মাথা ঘুরাচ্ছে, ঝিমঝিম করছে, কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। শীতে কাঁপছি, যন্ত্রণায় কুঁকিয়ে উঠছি। না, আর পারছি না এত যন্ত্রণা সহ্য করতে। অতঃপর একটু জোরেই কুঁকিয়ে উঠলাম। হঠাৎ রুমের লাইটটি জ্বলে উঠল। তাকে দেখি রায় আমার দিকে তাকিয়ে রয়েছে। হয়তো বেশ আন্দাজ করতে পেরেছে আমি অসুস্থ বোধ করছি। অতএব রায় আমাকে স্পর্শ করল এবং সাথে সাথে চমকে উঠে বলল, শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুমি আমায় না ডেকে যন্ত্রণায় কুকাচ্ছ। না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। একদম চুপ। কথাটা বলার পরপরই রায় ওষুধ বের করে আমায় খাইয়ে দিল এবং ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমাকে কতবার বলেছি, খারাপ লাগলে বা অসুস্থ বোধ করলে আমায় বলতে। নীরবে সহ্য করতে বলিনি। খোলা জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস এখন আমার অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা বেশ উপলব্ধি করতে পেরেছি। তাই রায় হয়তো দ্রুত জানালাটা বন্ধ করে একটা কাঁথা টেনে দিল আমায়। লাইটটা বন্ধ করে দিয়ে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে মাথায় হালকা স্পর্শে হাত বুলিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার থেকে এসব লুকাবে না। আজ আর রায়কে খুব একটা অদ্ভুত লাগছে না আমার। আগের মতোই সেই রায়কেই এই মুহূর্তে অনুভব করতে পারছি। পরের দিন আর বিছানা থেকে ওঠার শক্তি শরীরে খুঁজে পেলাম না, কারণ জ্বর বেড়ে গেছে আগের তুলনার চেয়ে। অতএব 2 দিন পর সম্পূর্ণ সুস্থতা অর্জন করলাম আমি। এই 2 দিনে রায় কোথাও যায়নি। সব কাজ ফেলে দিয়ে সব সময় আমার নিকটে থেকেছে, সেবা করেছে। আমি হয়তো শুধু শুধু রায়কে এতদিন কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখেছিলাম। হয়তো সত্যি সত্যি কাজের অনেক চাপ ছিল, তাই তখন অতটা কেয়ার করতে পারিনি। ওয়াশরুম থেকে বের হয়ে রায় অতঃপর নিজ পছন্দ অনুযায়ী আমায় একটা শার্ট পরিয়ে দিয়ে বলল, আজ আমরা দুজন তোমার গ্রামে তোমার বাড়িতে যাচ্ছি। রায়ের এমন কথা শুনে আমি বেশ কিছুটা অবাক হয়ে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? হঠাৎ এসব কি বলছো? না, আমি কেন পাগল হব? নিশ্চয় কাউকে পাগল বানানোর জন্যই যাচ্ছি। মানে, উফ, সেটা তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। কিন্তু তারা আমাদের মেনে নেবে না। কেন বুঝতে চাইছো না? দূর দূর করে অপমান লাঞ্ছিত করে তাড়িয়ে দেবে। আমি চাই না আমার জন্য তুমি সেখানে অপমানিত বোধ করো। তাই সেখানে না যাওয়াটাই আমার মতো উত্তম। আমি থাকতে তোমার ভয় কিসের? এবার আর তুমি অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপরে। কিন্তু না, শাহজালাল কিন্তু নয় কোনো। পরিশেষে আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তবে এবার একা নয়, সঙ্গে কাউকে নিয়ে। জানি না ঠিক ওখানে যাওয়ার পর ঠিক কি কি হতে চলেছে।
কেন যেন আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। অতঃপর অনেকটা জার্নির পর গাড়ি এসে থামে আমার নিজ গ্রামের নিজ বাড়ির সামনে। রায় আমাকে বেশ সতর্কতার সাথে গাড়ি থেকে নামালো। আমাদের বাড়িটা ৪ তলা বিশিষ্ট। ২ তলার বেলকনিতে দাঁড়িয়ে আছে রায়ের সেই বান্ধবী অর্থাৎ নিজ আপন ভাইয়ের স্ত্রী। আমাদের দেখে যেন তিনি বেশ অবাকে পরিণত হন এবং দ্রুত বেলকনি থেকে চলে গেলেন। অতঃপর হুইল চেয়ারটা স্পর্শ করে রায় আমাকে দরজার নিকটে নিয়ে আসে। মনের গভীরে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ভয়ের সম্মতির হতে হচ্ছে আমায়। দরজায় কড়া নাড়ার বেশ কিছুক্ষণ পর কেউ একজন এসে দরজা খুলে দেয়, হয়তো ভাইয়া। ভাইয়া রায়কে উদ্দেশ্য করে বলল, ও তাহলে পরিশেষে এসেই পড়েছেন আমাদের বাড়িতে। আপনার ব্যাপারে যা অজানা ছিল সবই জানলাম। শুনলাম আমার স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ আপনার বান্ধবী রিনার কাছ থেকে। আপনি হয়তো ভাবতেও পারছেন না যে আপনি কত বড় ভুল করেছেন। ভাইয়ার কথার জবাবে রায় বলল, ভুল আমি করিনি, ভুল করেছেন আপনারা। প্লিজ অযথা কথা বাড়াবেন না। এখানে ওর মতো এক ধর্ষক পঙ্গুকে কেন নিয়ে এসেছেন? বেশ হয়েছে, পায়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর মতো ধর্ষকের তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই। ভাইয়ার কথাটা শুনে রায় কিছুটা রেগে গিয়ে বলল, যত ইচ্ছে এখন অপমান করুন ওকে, কিন্তু দিন শেষে আবার এমনটাই যেন না হয় যে আপনি ওর কাছে ক্ষমা চাইছেন। জানি না রায় এখন ঠিক কি করতে চাইছে। অতঃপর ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে রায় জোর করে আমাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সবাই একত্রিত হয়ে বসে রয়েছিল। আমাদেরকে দেখে সবাই বসা থেকে যে যার মতো উঠে দাঁড়িয়ে পড়ে। দিয়া আপু এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ওদের বাড়িতে ঢুকতে দিয়েছে কে? দিয়া আপুর কথার উত্তরে রায় বেশ শান্ত গলায় বলল, তোমার মতো এক নিকৃষ্ট নারীকে কেই বা এই বাড়িতে থাকতে দিয়েছে? ২ বেলা ২ মুঠো অন্ন তুলে দিচ্ছে। রায়ের কথার উত্তরে দিয়া আপু কিছু বলতে যাবে তার আগেই চাচা বললেন, এই তোমার সাহস কি করে হয় আমাদের বাড়িতে দাঁড়িয়ে স্বয়ং আমার মেয়েকে অপমান করার? রায় বেশ কিছুটা হেসে বলল, সাহসের কি বা আর কি দেখলেন? এরপর তো আমি পায়ের জুতা খুলে আপনার মেয়েকে আঘাত করব। তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। মাথা নিচু করে হুইল চেয়ারে বসে আছে আমি। মাঝে মাঝে চুপ করে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে, অর্থাৎ বাবার দিকে তাকাচ্ছি। আগের চেয়ে কেমন একটা যেন হয়ে গেছে। হয়তো বাবা নিজের যত্ন নিতে ভুলে গেছেন। মাথায় তেমন কিছুই ধরছে না আমার। রায় ঠিক কি করতে চাচ্ছে। রায়ের এরূপ কথা শুনে দিয়া আপু রেগে গিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে অপমান করার? দিয়া আপুর কথার উত্তরে রায় ধমক দিয়ে বলল, জাস্ট সেট আপ, ইউ বেড গার্ল। আপনার সমস্যা কি? আপনি এখানে কেনই বা এসেছেন? আর আপনার লজ্জা করে না আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করতে? দিয়া আপুর কথাগুলো শুনে রায় কিছুক্ষণ হেসে বলল, এখানে এসেছি সবার সামনে তোর মুখোশ উন্মোচন করার জন্য এবং আমার স্বামীর ওপর থাকা সমস্ত কালো দাগ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নে রূপান্তর করতে। আর নিকৃষ্ট মানুষদের অপমান করতে আমার বেশ আনন্দই লাগে। রায়ের কথাগুলো শুনে দিয়া আপু রেগে যেন আগুনের গোলা। অতঃপর দিয়া আপুকে বাধা প্রদান করে চাচা বলল, তুমি কিন্তু মাত্রার সীমার অতিক্রম করে যাচ্ছ। লজ্জা বলতে যদি তোমার কিছু থেকে থাকে তাহলে চলে যাও এখান থেকে। অতঃপর রায় চাচাকে উদ্দেশ্য করে বলল, যদি আপনার লজ্জা বলতে কিছু থেকে থাকে তাহলে চুপ থাকুন। আমি এখানে অযথা কথা বাড়াতে আসিনি। আসল সত্য প্রকাশ করতে এসেছি। ধর্ষণের পরপরই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। কথাটা বলার সাথে সাথে রায় একটা মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মেরে আবার বলল, সেই দিন ডাক্তার মেডিকেল রিপোর্টে উল্লেখ করেছিল দিয়ার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, কিন্তু আসল সত্য তো এটাই যে সেই দিন দিয়ার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সেদিনকার রিপোর্ট মিথ্যা ছিল। আসল রিপোর্ট সবার সম্মুখে পড়ে আছে ফ্লোরে। সেখানে লেখা আছে দিয়া আগে থেকেই প্রেগনেন্ট ছিল। বিশ্বাস না হলে রিপোর্টটা ফ্লোরে থেকে উঠিয়ে সবাই দেখতে পারেন। রায়ের কথাগুলো শুনে সবাই যেন চমকে ওঠে। না চাইতেও ভাইয়া ফ্লোর থেকে রিপোর্টটা উঠিয়ে মাথা নাড়িয়ে বলল, সত্যি তো? কিন্তু দিয়া আপু চিৎকার করে তখন বলল, কি হচ্ছে এইসব? ৯ বছর আগের ঘটনা সম্পর্কে আবার কেন ঘাটাঘাটি করা হচ্ছে? আর এই মহিলা একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে। তারপর সবাই কেন চুপ? দিয়া আপুর কথাগুলো শুনে রায় মুচকি হাসল এবং সাথে সাথে একজন ডাক্তারকে টেনে হিঁচড়ে কয়েকজন পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করলো। ডাক্তারটি মুখখানি লাল হয়ে রয়েছে, হয়তো সম্মুখীন হতে হয়েছে পুলিশের আঘাতের। অতঃপর ডাক্তার নিজের ভুল স্বীকার করে দিয়া আপুকে
দেখিয়ে দিয়ে বলেছিল, সেদিন দিয়া আপু ডাক্তারকে অপ্রকাশ্য মোটা অঙ্কের টাকা দিয়ে আসল রিপোর্টটা না দিয়ে মিথ্যা রিপোর্ট দিতে বলেছিল। ডাক্তারের কথাগুলো শুনে সবাই যেন ধীরে ধীরে অবাকের শীর্ষস্থানটা অতিক্রম করে ফেলে। দিয়া আপু এখন বেশ মনে মনে ভয়ের সম্মুখীন হচ্ছে। অতঃপর রায় আবার বলতো, এখন খুব ভালো করেই বুঝাই তো যাচ্ছে সেদিনের ভিডিওটা মিথ্যে ছিল। সেদিন শাহরিয়ারকে ঘুমের ওষুধ খাইয়ে জ্ঞানহীন করে ওর সাথে এমন নোংরা ভিডিও করা হয়েছিল, যা এখন আপনারা বিশ্বাস করতে বাধ্যই হয়েছেন। এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই দিয়া। ভালো এটাই হবে সত্যিটা বলে দাও। সেই দিন মিথ্যা প্রমাণের ভিত্তিতে একজন নির্দোষকে ৯ বছর শাস্তি পেতে হয়েছিল, আর আজ সত্য প্রমাণের ভিত্তিতে তোমার মতে এক পাপীর রক্তে মাংসে করা নিকৃষ্ট নারীর বিচার হবে। পরিশেষে শাস্তি তোমাকে পেতেই হবে। এখন আর হাজারটা মিথ্যার আশ্রয় নিলেও কোনো লাভ হবে না। সেদিন সময়টা তোমার মতো এক পাপিষ্ঠর হাতে ছিল, কিন্তু আজ সময়টা এক সত্যবাদীর হাতে। আজ তুমি কাঁদবে, সে হাসবে। হঠাৎ বাবা এগিয়ে গিয়ে দিয়া আপুকে কষে কয়েকটা থাপ্পড় দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দোহাই লাগে, আসল সত্যটা বল এবার। দিয়া আপু এখনো চুপ করে রয়েছে, কিছুই বলছে না। আর এমনিতেও বলার কি বা আছে তার কাছে। অতঃপর রায় আরো বেশ কিছু প্রমাণ উন্মুক্ত করার পর দিয়া আপু আর চুপ করে থাকতে পারল না। কান্নায় বসে পড়ল ফ্লোরে এবং বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমি দোষী, আমি ফাঁসিয়েছি আমার বোনা মাকড়সার জালে। আমি রিয়াজ নামের একটা ছেলেকে ভালোবাসতাম। আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম ওর প্রেমে। এমনকি ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছি আমি। সেদিন যখন শাহরিয়ার রিয়াজকে থাপ্পড় মেরেছিল, তখন রিয়াজ আমার সাথে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল। তাই আমি রেগে গিয়ে মেসেঞ্জারে বাজে মেসেজ ভিডিও পাঠানোর কথা বলে শাহরিয়ারকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পরবর্তীতে যখন জানতে পারি আমি প্রেগনেন্ট, তখন রিয়াজকে এই কথা বললে ও উত্তরে বলেছিল আমাকে এখনই ও বিয়ে করবে, যখন আমি তার কথা অনুযায়ী শাহরিয়ারকে এভাবে ফাঁসাবো। দিন যত এগোচ্ছে আমার প্রতি রিয়াজের অবহেলা ততই বাড়ছিল। পরিশেষে আর সহ্য করতে পারছিলাম না আমি। এমনিতেই শাহরিয়ারের প্রতি আগে থেকে আমার একটা রাগ ছিল, হিংসে ছিল। তাই পরিশেষে আমি রিয়াজের কথায় রাজি হয়ে যাই। প্ল্যান অনুযায়ী শাহরিয়ারকে মিথ্যা বেড়াজালে ফাঁসিয়ে দেই। ওকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে সবার সামনে দাঁড় করাই। সম্পূর্ণ ধ্বংস করে দিই শাহরিয়ারকে। কিন্তু পরিশেষে কি পেলাম আমি? রিয়াজও আমার সাথে বেইমানি করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তাই আমি ওকে ভাড়াটে গুন্ডা লাগিয়ে খুন করাই এবং পেটে থাকা বাচ্চাটাকে আমি নষ্ট করে ফেলি। এমনকি অ্যাক্সিডেন্ট করিয়ে শাহরিয়ারের পায়ের দাঁড়ানোর ক্ষমতা আমি কেড়ে নিই। হ্যাঁ, সবকিছুর পেছনে আমিই রয়েছি। আমাকে ক্ষমা করো সবাই। আজ আমার প্রচুর হাসতে ইচ্ছে করছে, মন খুলে হাসতে ইচ্ছে করছে। জানি না শেষ কবে হেসেছিলাম, তবে আজ হাসছি, মন খুলে হাসছি। দিয়াপুর কথাগুলো শুনে ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা বারবার নিজ বুকে হাত দিচ্ছে, জানি না কেন। অতএব রায় আবার বলল, এ কথা তো স্বীকার করলে না যে তুমি আর তোমার বাবা মিলে শাহরিয়ারের মাকে খুন করে সেটাকে হার্ট অ্যাটাকের রূপ দিয়েছ। রায়ের এমন কথাটা শোনার পরপরই সবাই সহ আমি পর্যন্ত অবাক হয়ে রায়ের দিকে তাকালাম। সবাই যেন এ কথাটার জন্য প্রস্তুত ছিল না। চাচাও বেশ ঘাবড়ে আছে, ভয়ে ভীতির মাঝে রয়েছে। দিয়া আপু এবার আগের তুলনায় নিজের কান্নার মাত্রাটা বাড়িয়ে বলতে লাগলো, হ্যাঁ আমি আর বাবা মিলে শাহরিয়ারের মাকে হত্যা করেছি। শাহরিয়ারের মা সব জেনে গিয়েছিল। তাই আমি ওনাকে হত্যার চেষ্টা করার সময় বাবা আমাকে ধরে ফেলে। বাবার কয়েকটা থাপ্পড় খেয়ে আমি সব সত্যি বলে দিই। বাবাকে কিন্তু পরক্ষণেই বাবা স্বয়ং শাহরিয়ারের মাকে হত্যা করতে আমাকে সাহায্য করে। কারণ একটাই, সেটা হলো ধন সম্পত্তির লোভ। কিন্তু সব শেষ হয়ে গেল, ফাঁস হয়ে গেল। এই মহিলা আমার সব খেলার সমাপ্তি ঘটিয়ে দিল। অতঃপর দিয়া আপু কথাগুলো বলার পরপরই রায়ের তার নিজ জুতাটা খুলে দিয়া নামক নিকৃষ্ট এক নারীর গালে বেশ কয়েকটা বসিয়ে দিয়ে বলল, তোর মতো নারীর কোনো ক্ষমা হয় না। তারপর পুলিশ দিয়ে আপু আর চাচাকে থানায় নিয়ে যায়। তবে তাদের থানায় নিয়ে আসার আগে গ্রামের নারী পুরুষ উভয়দের হাতের গণপিটুনি খেতে হয়েছিল। অতএব বাবা এত কিছু নিতে না পেরে হার্ট অ্যাটাক করেন। বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে বাবা বেঁচে যান। অতএব বাবা আর ভাইয়া উভয়ে আমাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন। ভাইয়া প্রায় আমার পায়ে পড়ে গিয়েছিল। পরিশেষে তাদের ক্ষমা করে দিই আমি। চাচার যাবজ্জীবন কারাদণ্ড আর দিয়া আপুর ফাঁসির কার্যক্রম করা হয়।
চোখের সামনে দিয়া আপুর ফাঁসি দেখেছি আমি, এবং হুইল চেয়ারে বসে সেই মুহূর্তে হাসিও থামাতে পারিনি আমি। মৃত্যুর পর দিয়া আপুর লাশটা মর্গে নিয়ে আসার সময় খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে গাড়ির ড্রাইভার বেঁচে যান, তবে দিয়া আপুর লাশটা গাড়ির সাথে খাদে পড়ে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আবার আগের মতন সবকিছু ঠিক হয়ে যায়। আমাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরিশেষে আমি আবার আমার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ফিরে পেতে সক্ষম হই। সম্পূর্ণ রায়ের জন্যই হয়েছে। আমি সত্যি ভাগ্যবান, রায়ের মতো এক সুন্দর ও পবিত্র মনের অধীশ্বরীর এক নারীকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে। আজ আমার সুখের কোনো কমতি নেই, হাসির কোনো কমতি নেই, সবকিছু যেন রায়কে ঘিরে। রায়কে পেয়ে আমার জীবন সম্পূর্ণ পরিপূর্ণ, সমাপ্ত।